হ্যালো ডার্ক ডার্লিংস, কেমন আছেন আপনারা সবাই? কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। সূর্য আজকে এই ঘোস্টলি কল রেকর্ডিং আমার সাথে রয়েছেন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমাকে জানাতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প বা গাইডেন্স নিতে চান, অথবা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। নম্বরটি হচ্ছে 6290675195। এই নম্বরটি আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে থাকবে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে থাকবে। আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সূর্য, কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কেমন ইনভেস্টিগেশন চলছে সেটা বলো আগে। আমি খুব ভালো আছি। ইনভেস্টিগেশনও খুব একটা ভালো চলছে না বলবো না, চলছে, ঠিকঠাক চলছে সবকিছু। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের হয়তো কামিং টিউসডে দিন পডকাস্ট আসবে কৌস্তবের আড্ডাতে। সেখানে তুমি নিজে যেমন কিছু কেসেস এর কথা বলেছো, আমি আমার কেসের কথা বলেছি মুম্বাইয়ের। ইভেন আমিও মুম্বাইতেই রয়েছে এখন, সেই কেসটা সলভ করেছি। অ্যান্ড তুমি আজকে কিছুক্ষণ আগে একটা ইনভেস্টিগেশন থেকে ফিরেছো, সেখানে অনেক কিছু জানা গেছে বা বোঝা গেছে, বাট সেগুলো নিয়ে আমরা হয়তো এখানে আলোচনা করবো না, একদম ইন ডিটেলস কথা বলবো। বাট তুমি আজকে 2023 এর একটা ব্যাপার বলতে যাচ্ছ, যেখানে তোমার প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করার একটা ব্যাপার ছিল, যেটা 2023-এ হয়তো হয়েও হয়নি, 2026-এ হয়েছে। আর এটার পেছনে একটা মারাত্মক কারণ রয়েছে, রাইট? কি ঘটেছিল সূর্য, শুরু থেকে জানতে চাই তোমার থেকে, বল কি হয়েছিল। দেখো, 2023-এ যে ব্যারাকপুরে ইনভেস্টিগেশনটা করে এসেছিলাম, তারপর থেকে মনের মধ্যে তো একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমিও নিজের একটা টিম তৈরি করব, আমার এরকম ইনভেস্টিগেশন হবে। কারণ অমিতদের সঙ্গে যে ইনভেস্টিগেশনটা করে এসেছিলাম, যেটা তোমার অলরেডি পডকাস্টে রয়েছে, তারপর আমি চিন্তা করছিলাম যে আমি একটা টিম ফর্ম করবো। কিন্তু দুজন বন্ধু আমার সঙ্গে ছিল, কিন্তু আমাদের কাছে কোনো গ্যাজেট ছিল না। আমি নিজের সেলফ যেভাবে আমি প্রত্যেকটা বাড়ি থেকে এক্সপ্লোর করতাম ওইভাবেই করছিলাম। তো এরকমই হচ্ছিল। এবার ব্যারাকপুরের ইনসিডেন্টটা হওয়ার পর না, আমি সোশ্যাল মিডিয়াতে একটা বাইট দিয়েছিলাম যে কিভাবে কি করেছি। আমি যেরকম ভাবে এখন দিচ্ছি, সেটা অন্য অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্ট এখন আর নেই, সেই অ্যাকাউন্টে আমি দিয়েছিলাম একটা বাইট। তো তারপর থেকে কিন্তু মোটামুটি একটা দুটো কল আসছিল, কিন্তু সেগুলো আমাদের মানে কি বলবো, লেজিটিমেট ছিল না পুরোপুরি আমাদের কাছে, কারণ ওগুলো সেই ব্ল্যাক ম্যাজিকের কেস ছিল, যেগুলোতে আমরা কি কিছু করতে পারবো না। তো এরকমই হতে হতে চেতনা সাইড থেকে একটা ফোন আসে সবার ফোন। সেই ভদ্রলোক বলে যেরকম ওনার এরকম বাড়িতে একজন মারা গেছেন, গৃহবধূ গায়ে আগুন লাগিয়ে মারা গেছে কোনো কারণের জন্য। তো আমাদের ডাক ছিল যে আপনারা একবার আসুন, আপনারা একবার দেখুন যে আপনারা কিভাবে কি করেন, সেটা আপনি দেখে যান এখানে একবার। প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা সেটা জানতে চাইছিল। হ্যাঁ, ওনারা জানতে চাইছে। হ্যাঁ, তো আমরা ওই টাইমে নিধিরাম সর্দার, আমাদের কোনো গ্যাজেটস নেই। আমরা খালি যেহেতু যে ভিডিওগুলো করতাম, ওনারা ওগুলো দেখেই হয়তো আমাদেরকে দেখেছিলেন। আমরা গেছি, যাওয়ার পর একটা জিনিস জানতে পারি যে যিনি কন্ট্যাক্ট করেছেন, ঠিক আছে, তিনি কিন্তু মানে অ্যাকচুয়ালি ওই বাড়ির কেউ নয়। তিনি হচ্ছে ওই বাড়ির মানে যার ওয়াইফ মারা গেছেন তার মানে তার হাজবেন্ডের বন্ধু। আর ওখানে গিয়ে আমরা আরো একটা বিষয় জানতে পারি যে যিনি আমাদেরকে ডেকেছেন, উনি চাইলেন নিজেও এটা ইনভেস্টিগেট করতে পারতেন, কারণ উনি নিজে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। উনি দিল্লিতে থাকতেন, নিউ দিল্লিতে থাকতেন। তো আমরা সেটা পরে জানতে পেরেছি। তো আমরা প্রথমে যাই, ওই বাড়িটাতে যাই, আমি আমার দুজন বন্ধুকে নিয়ে গেছিলাম, ওরা ভিডিও করতো আমার জন্য। তো আমরা কি কিছু প্রবিং কোশ্চেন করে নিয়ে আমরা সেই জায়গাগুলোকে ভিজিট করি, যেমন আগে করতাম 2015 থেকে আপ টু 19 অব্দি, ওরকমই করছিলাম। তো করার পর যারা ফার্স্ট টাইম শুনছে ঘটনাটা, ঠিক আছে, বা তোমার ঘটনা, প্রবিং কোশ্চেন কি সেই ব্যাপারটা একটু বলে দাও। প্রবিং কোশ্চেন হচ্ছে ডিটেলস অ্যানালাইসিস, মানে কি কি অ্যাকচুয়ালি ওরা ফিল করছে, কোন জায়গাটা ফিল করছে, কি কি প্রবলেম গুলো হচ্ছে সেই বাড়িটার মধ্যে, মানে কি করে বুঝছে যে জিনিসটা ন্যাচারাল নয়। আচ্ছা, সেই কোশ্চেন গুলোর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি। তো সবকিছু দেখলাম, শুনলাম। তো আমরা যেটা বুঝতে পারলাম যে ওই ভদ্রমহিলা রান্নাঘরে কোনো কারণে মানে গায়ে আগুন লেগে যায়। তারপরে উনি ওনার মানে ওদের বাড়ির সবচেয়ে বড় ভুল কি করেছিল, ওরা জল ঢেলে দিয়েছিল ভদ্রমহিলার গায়ে। অ্যাকচুয়ালি গায়ে আগুন লাগলে কি গায়ে জল ঢালতে নেই,
কোনো চাদর বা কিছু দিয়ে ওটাকে মানে ঠিকঠাক করতে হয়। তো ওটা হওয়ার পর উনি প্রায় ধরে নাও 80% বার্ন হয়ে গেছিল। তারপর ওনার তো মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পর কি হয়, ওই রান্নাঘর এরিয়াটাতে এত দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে রান্না করার সময়, মানে দিনের বেলা সব ঠিকঠাক থাকছে, সন্ধ্যেবেলার পর থেকে প্রচন্ড দুর্গন্ধ মানে ঘরটার মধ্যে রান্না করার মধ্যে বেরোচ্ছে। মানে আমরা যখন গেছিলাম আমরা বুঝতে পারছি টয়লেটে যেমন গন্ধ বেরোয় ওর থেকেও বাজে গন্ধ বেরোচ্ছে। মানে চুল পোড়া টাইপের যেমন গন্ধ হয় না, চুল পোড়া টাইপের যেমন গন্ধ হয়, ওরকমের গন্ধের মধ্যে আরো তীব্র এরকম টাইপের গন্ধ বেরোচ্ছে। তো আমরা জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা থেকে উনি যে ভদ্রমহিলা মানে মারা গেছিলেন, তো ওনার ঘর ফর আমরা দেখলাম, আর বললো ওনারা যে যখন রান্না করে এই জায়গাটাতে আগুন লেগে গেছিল। তো আমার কোশ্চেন অ্যান্সার সবকিছু কমপ্লিট হওয়ার পর যেই ভদ্রলোক আমাকে কন্ট্যাক্ট করেছিল উনি আমাকে একটু বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে গিয়ে উনি নিজের পরিচয় দেয়। ভদ্রলোক যে কতটা লাকি ওনার পরিচয় শুনে আমি বুঝতে পারি। উনি অ্যাকচুয়ালি নিউ দিল্লিতে স্যার গৌরব তিওয়ারির একটা ইনভেস্টিগেশন হয়েছিল পার্কিং লটে। আচ্ছা। তো উনি আনঅফিসিয়ালি সেখানে অ্যাজ এ পার্টিসিপেশন করেছিলেন, ঠিক আছে। তো উনি ওনার এতটা কপাল ভালো ছিল যে উনি স্যার গৌরব তিওয়ারির সঙ্গে কথাও বলেছেন। তো উনি ওখানে ইনভেস্টিগেশন করতেন, ওনার টিম ছিল, কিন্তু বর্তমানে উনি কলকাতায় শিফট করে যায়। তো ওইখানে ওই টিমটা ক্যারি ফরওয়ার্ড করছে, কাজ কারবার করছে, কিন্তু উনি ওই টিমের সঙ্গে যুক্ত নেই, অন্য টিম, গৌরব তিওয়ারির টিম নয়, অন্য টিমের সঙ্গে ওনার নিজের পার্সোনাল টিম ছিল। তো উনি এখানে যে টিমটা ফর্ম করেছিল কলকাতায় কাজ কারবার করার জন্য, কিন্তু ওই টিমটা ওনার মানে পরবর্তীকালে ওনারা কাজ করেনি একসঙ্গে। ওনার বিয়ে টিয়ে হয়ে যায়, উনি ব্যবসার মধ্যে ইনভলভমেন্ট হয়ে যায়, কোনো পার্টিকুলার রিজনের জন্য উনি এখানেও এসে কিন্তু সেই কাজগুলো করতে পারেন। তো উনি আমাকে বললেন যেরকম দেখো তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, তুমি অকাল্ট জয়েন করো, তোমার কিন্তু মানে এটাতে খুব ভালো ভবিষ্যৎ হতে পারে। আমি শুনে তো খুব খুশি হলাম, কারণ আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি ইনভেস্টিগেটর হব, আমি ইনভেস্টিগেশন করবো, নিজস্ব একটা টিম থাকবে। তো এটাই চিন্তা ভাবনা করলাম, করার পর ওনাকে আমি রাজি হয়ে গেলাম। আমি বললাম দেখুন এটা চিন্তা ভাবনার কিছু নেই, আমি অলরেডি এরকম কাজ করে এসেছি। বলছে আমি তোমার ভিডিওগুলো দেখেছি তাই তোমাকে ফোন করলাম, আমি এটা নিজেও করতে পারতাম। তো বলছে দেখো তোমার কাছে আমার দুটো রিকোয়েস্ট রয়েছে। একটা হলো যে তুমি দুজন ছেলে আমার রয়েছে, যারা মানে খুব এক্সপিরিয়েন্স, তার আগেই কাজ করে এসছে, তুমি ওদেরকে নিজের সঙ্গে রাখবে। আর সেকেন্ড কথা হলো যদি তুমি কোথাও যাও তো ওদেরকে তুমি সাথে করে নিয়ে একবারে যেও, আর গ্যাজেটস গুলো ওদের সঙ্গে ওদের কাছেই রয়েছে। গ্যাজেটস এর যদি তোমার কোনো আলাদা করে ট্রেনিং লাগে আমি তোমাকে ট্রেন করে দেবো, তুমি শুরু করতে পারো কাজটা। তো আমি খুব খুশি হলাম। উনি আমাকে বললো তুমি একটা দিন চিন্তা ভাবনা করে আমাকে জানাও। আমার জানানোর কোনো ব্যাপার নেই, আমি রাজি আছি পুরোপুরি। আমি বলে আমারও দুজন বন্ধু রয়েছে যারা খুব ভালো কাজ করে, সবসময় ভিডিও করে আমার সঙ্গে সবসময় থাকে, তো আমি ওদেরকে টিমে রাখতে চাইছি। তো উনি খুব খুশি হলো। হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম কি কি গ্যাজেটস ওনার কাছে এই মুহূর্তে রয়েছে। তো উনি বললো যে দেখো আমার কাছে ইএমএফ রয়েছে, কেটোমিটার রয়েছে, আর ওই থার্মোমিটার আর মোশন সেন্সর লাইট, যেটা পিআইআর সেন্সর বলা হয়, ঠিক আছে। আর ইভিপি তো আমাদের ফোনে অলরেডি আছে এখনো অব্দি। ইভিপি আমি বলে দিচ্ছি, ইভিপি হচ্ছে কোনো কিন্তু গ্যাজেটস নয়, আমি আগেও বলেছি। ইভিপি হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন, যেটা পেড অ্যাপ্লিকেশন, যেটাতে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হয়। ইভিপির মাধ্যমে আমরা ভয়েস কমিউনিকেশন করতে পারবো, ঠিক আছে। তো আমরা ওই চিন্তা ভাবনা করলাম, বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর ওই একটা টিম আমরা গঠন করলাম, সবাইকে হোয়াটসঅ্যাপে অ্যাড ফ্যাড করে দিলাম, একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। সেই গ্রুপের নামটা কিন্তু উনিই দিয়েছিল ইউপিএস, আর্জেন্ট প্যারানর্মাল সলিউশন। আজকে যে টিমটা ইউপিএস সবাই দেখছে, ইউপিএস কিন্তু 2026-এর গঠিত টিম নয়, এটা অ্যাকচুয়ালি 2023-এর পর থেকে 2024 সালে কিন্তু এটা রেডি হয়ে গেছিল। তো আমাদের ওই টাইমে সব থেকে অসুবিধার ব্যাপার কি ছিল, আমাদের ওই টাইমে সময় প্রচুর ছিল, কিন্তু কেস অতটা আসতো না। সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু কেস সেভাবে আসছিল না। তো আমরা প্রথম ইনভেস্টিগেশন করেছিলাম সেই বাড়িটাতে, যেই বাড়িটাতে ওই গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে উনি মারা গেছিলেন। আবার সব রেডি ফেডি হয়ে একটা দিন ঠিকঠাক করে নিয়ে ওই বাড়িতেই প্রথমবার আমরা ইনভেস্টিগেশন করি। তো ওই ভদ্রলোক আমাদের সঙ্গেই ছিল, উনি আমাদেরকে গাইড করে দিয়েছিল যে এটাকে এইভাবে করো, ওটাকে ওইভাবে করো, ঠিক আছে। তো আমরা ওখানে ইনভেস্টিগেশন করি, ওখানে আমরা রেসপন্স খুবই ভালো পাই, কোনো অসুবিধা হয় না। এইবার বাড়ি আসার পর ওটাকে নিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়াতে বাইটস দিই। তারপর আস্তে আস্তে আমার কাছে মানে মোটামুটি ধরে রাখো 20-25 দিন মাথায় আরো একটা কল আসে। সেই কলটা আসে রিসরা থেকে আসে। রিসরায় একটা ঘটনা ঘটে কি, যে একজন ছেলে, একমাত্র ছেলে, উনি কোনো কারণের জন্য আত্মহত্যা করে নিয়েছিল গলায় দড়ি দিয়ে। আর সেই ঘটনাটা আমি বলছি কি হয়েছিল, তার আগে আমি একটু বলে নিচ্ছি। তো এই কেসটা আসার পর এর সঙ্গে সঙ্গে আরো কিন্তু কেস আসতে শুরু করে দেয়, মানে একটা কেস আসতে গিয়ে আরেকটা কেস আসতে, এরকম করে ব্যাক টু ব্যাক কেস আমাদের কাছে আসতে শুরু করে দেয়। তখন আমি বুঝতে পারি যেরকম না এবারে আস্তে আস্তে টিমটা রেডি হচ্ছে, মানুষজন চিনছে, এবার আমাদেরকে রেডি হতে হবে পুরোপুরি। তো এই কেসটা আমরা মোটামুটি ধরে রাখো যেদিনকে আমরা কল রেকর্ড মানে কলটা পাই যে এই কেসটা আসার জন্য, রিসার কেসটা, তার মোটামুটি 7-8 দিনের মধ্যে আমরা শিডিউল করে নিই যে আমরা যাবো ওই বাড়িটাতে। আর তারপর আমরা চিন্তা ভাবনা করি যে যারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা ক্যাফেতে একটা মিট আপ রাখবো, মানে তাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে, যাদের ওয়াইফ রয়েছে তাদের ওয়াইফ, যাদের গার্লফ্রেন্ড রয়েছে তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে একটা মিট আপ রাখবো।
তো মোটামুটি যেদিনকে মিট আপ তার আগের দিন ওই বাড়িটা থেকে আবার কল আসে, রেজিস্টার বাড়িটা থেকে কল আসে যে খুব ট্রিমেন্ডাস অ্যাক্টিভিটি হচ্ছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসুন। আমরা বললাম যে হ্যাঁ আমাদের মোটামুটি এই সামনের সপ্তাহে এই একটা দিন ঠিক করে দিই যে আমরা এই দিনকে আমরা সবাই মিলে একসঙ্গে টিম নিয়ে আসবো। তো মিট আপটা হয়, মিট আপটা হওয়ার দিনকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আমাদের মানে আমার পার্সোনাল যে দুজন বন্ধু ছিল তার মধ্যে একজনের নাম ছিল তমজিৎ পাড়ুই, আরেকজন ছিল সপ্তর্ষি। তো ওর তমজিৎ পাড়ুইয়ের অ্যাকচুয়ালি একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল সুমনা, ওকে আমি কোনোদিনও দেখিনি, আর সুমনা কোনোদিন আমাকে দেখেনি। তো যেদিনকে মিট আপ হলো সেদিনকে সুমনা বলছিল যে সবসময় আমি পাড়ুইয়ের মুখে, মানে ওকে আমরা পাড়ুই বলে ডাকতাম, পাড়ুইয়ের মুখে খালি তোমার নামই শুনেছি, সূর্যদা সূর্যদা করতো, কিন্তু সূর্যদাকে কোনোদিন আমরা চোখের সামনে দেখিনি, আজকে আমি দেখতে পারি। তো সবাই মোটামুটি এসেছিল, সবারই মানে যাদের ওয়াইফ মানে ওই যে ভদ্রলোক আমাদেরকে দুজনকে দিয়েছিল তাদের ওয়াইফ এসেছিল, আর এদের সবাই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড সবাই মিলে এসেছিল, আমার খুব ভালো একটা পার্টি হচ্ছিল আমাদের ওখানে। তো আমি বুঝতে পারলাম যে এই সুমনা নামে যে মেয়েটা আছে উনি কিন্তু একটু উগ্র মেজাজি, মানে হঠাৎ করে রেগে যাচ্ছে, মানে কথার মধ্যে মানে অসঙ্গতি রয়েছে একটুখানি। তো আমাকে মেয়েটা জিজ্ঞেস করছে যেরকম যে তোমাদের যে ইনভেস্টিগেশন হয় ও ব্যাপারটা জানতো না, বুঝতে পারে না অ্যাকচুয়ালি জিনিসটা কি কিভাবে হয়। তো আমি বললাম যেরকম আমরা এরকম আহুতি দিই, আমরা টাকা মানে মানে পেইড কলিং করি, কমিউনিকেশন করি, গ্যাজেটস এর মাধ্যমে আমরা এটা ডিটেক্ট করতে পারি। তো ও ইয়ার্কি মেনে পাড়ুইকে তখন বলছে যে ধর কোনোদিন আমি মরে গেলাম, তুই কি আসবি ইনভেস্টিগেশন করার জন্য? তো পাড়ুই বলছে আমি কেন যাবো, আমি সূর্যদা যাবে, আমি ক্যামেরা করবো, ইয়ার্কি মাঠে যাস। কিন্তু জানো তো কথায় আছে একটা কথা যে সারা দিনের মধ্যে একটা সময় থাকে, যে সময়টা কিন্তু মানে তোমার মুখ থেকে বেরোনো কথা হঠাৎ করে লেগে যায়। এক্স্যাক্টলি। সেই কথাটা আমি কেন বললাম, যখন আমি ঘটনার ডেপথে যাবো তুমি বুঝতে পারবে। এইবার কি হলো, যেদিনকে আমরা রেজিস্টার বাড়িটাতে যাব, রেজিস্টার বাড়িটা যাওয়ার আগের দিন থেকে একটা জিনিস আমি জানতে পারছিলাম, আমার টিমের মধ্যে থেকে উঠে আসছিল যে পাড়ুইয়ের সঙ্গে ওর গার্লফ্রেন্ডের মানে তমজিদের সঙ্গে ওর গার্লফ্রেন্ডের প্রচন্ড ঝামেলা হচ্ছে। কেন না, যেদিনকে আমরা ইনভেস্টিগেশনে যাব তার পরের দিনকে ওর গার্লফ্রেন্ডের বার্থডে, আর ও কোনোভাবে চায় না যে ওই কাজটা করুক। তো আমি ওকে ফোন করে বললাম যে তুই একটা কাজ কর, তুই লেফট করে যা। ও খুব ইন্টারেস্টেড এইসব ব্যাপারে, মানে ও থাকতো না, পাড়ুই আমার সঙ্গে থাকতো পুরো আমার ছায়ার মতো একদম, মানে যে কোনো কিছুতেও আমার সঙ্গে যাবে, ও প্রচন্ড ইন্টারেস্টেড ছিল যে ব্যাপারটার মধ্যে। তাহলে তুই ছেড়ে দে, তুই আপাতত ওর সঙ্গে থাক, আরো তো আসবে, একটা দুটো না আরো আসবে, দেখ বার্থডে বারবার আসে না কিন্তু ইনভেস্টিগেশন আসবে, আরো তুই যাস না। ও খুব মানে ডিমোটিভেট হয়ে যায়। তো পরের দিনকে আমরা তিনজন মিলেই আমরা এখান থেকে বেরোই, মানে আমাকে নিয়ে চারজন মিলে আমরা বেরোই, আমি সপ্তর্ষি আর ওইদিকে দুজন ছেলে ওদের রিক্সার বাড়িটাতে যাই। ওই বাড়িটাতে কি প্রবলেম হচ্ছিল, ওই বাড়িটার মধ্যে মেন সমস্যা হচ্ছিল কি ওনার ছেলে একটা প্রেম ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়েছিল। ছেলেটার থেকে বয়সে বড় ছিল, মেয়েটা অ্যাকচুয়ালি ছেলেটার সাথে না মানে কি বলবো এক্সপ্লোশন করছিল পুরোপুরি, আজকে আমার এটা লাগবে, কালকে আমার ওটা লাগবে। আর ছেলেটা কি করছিল মানে ভালোবাসে, মায়ের গয়না বন্ধক রেখে সব জিনিসপত্রগুলো গিফট করছিল। কি বলছো? এক্স্যাক্টলি। ওর মা যখন ঘটনাটা বলছে যে আমার একমাত্র ছেলে, ও বাবা কুয়েতে থাকে, যে আমার একমাত্র ছেলে আজকে মানে আমার সব শেষ হয়ে গেল, কেন না একটা মেয়ের জন্য। আর মেয়েটা আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো রয়েছে, ছেলেটা চলে গেছে কিন্তু মেয়েটা আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। বলছে যে যেদিনকে ও এই আত্মহত্যাটা করে তার আগের দিন মানে সেই দিনকে অ্যাটলিস্ট সেই দিনটাতে কি হয়েছিল আমি তোমাকে বলছি। উনি বিউটি পার্লারে ছিল ভদ্রমহিলা, ছেলে বাড়িতে রয়েছে, মানে ছেলে মোটামুটি 3-4 দিন ধরেই খুব মন মেজাজ খারাপ। কি কারণে সেটা পরবর্তীকালে জানা গেছে যে মেয়েটার নাকি মাল্টিপল অ্যাফেয়ার ছিল, আরো ওই ছেলেটাকে জাস্ট ফর ইউজ পারপাসে রেখেছিল নিজের কাছে। তো ছেলেটা ওর মাকে ফোন করে দুপুরবেলার দিকে মাকে ফোন করে বলছে মা আমার না আজকে খুব ডিমের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। তোর মা বলছে বাবা আজকে তো মাছ করেছি, আমি তাহলে একটা কাজ করবো, আমি বাড়িতে যাই, গিয়ে রাত্রিবেলা তো ডিম করে দেবো, তুই এখন আপাতত যেটা করেছি সেটা খেয়ে নে। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি কখন আসবে, মাকে জিজ্ঞেস করেছে। মা বললাম বিকেলের দিকেই আসবো। আচ্ছা ঠিক আছে, তোকে একটা কাজ করছি, আমি যখন এখান থেকে বেরোবো আমি তোর জন্য আমি দেখছি যদি কোনো হোটেল থেকে ডিম পাওয়া যায়, এটাই উনি বলেছিল ছেলেকে, আমি নিয়ে যাবো। বলছে না থাক আর দরকার নেই, আমি মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। ওর মা বাড়িতে আসে, সে দেখছে পুরোপুরি মেন গেট খোলা, আর বেডরুমে গিয়ে দেখছে মানে ছেলেটার রুমে গিয়ে দেখছে ছেলেটা এরকম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। কিছু খায়ওনি, ছেলেটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। উনি আমাদের সামনে ঘটনাগুলো বলছে আর হাউ হাউ করে কাঁদছে, জাস্ট মানে ওইখানে দাঁড়িয়ে মানে আমাদের কারোর মন ভালো ছিল না, ওই কেসটা হ্যান্ডেল করতে গিয়ে কারোর মন ভালো ছিল না। আর এই কেসটা যখন আমি ওনার সঙ্গে শুনছি তখন আমাকে কন্টিনিউয়াসলি পাড়ুই ফোন করে যাচ্ছে। আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে বললাম দেখ এখন অলরেডি আমি ইনভেস্টিগেশনের মধ্যে আছি, এখন ফোন করিস না। আমি ওকে বলছি, ও আমাকে বলছে আমি এরপর থেকে সব কটা ইনভেস্টিগেশনে যাবো, আমি কারো কথা শুনবো না, দরকার পড়লে আমি ব্রেকআপ করে যাবো, এরকম বলছে। ওর হাত থেকে ওর গার্লফ্রেন্ড কোনো কারণে ফোনটা কেড়ে নিয়ে বলছে মানে আমার সাথে একটু মিসবিহেভ করে দিয়েছে পুরোপুরি, যে তুমি তোমার জন্য আজকে এরকম করছে, আমার সাথে ঝামেলা করছে, আমি এসছি বাড়িতে কথা বলছে না।
আমি বললাম তোমরা এখন ফোনটা রাখো, আমি ইনভেস্টিগেশন করে কথা বলছি। তো তারপর আমরা ওই বাড়িটাতে ইনভেস্টিগেশন শুরু করি। সব থেকে আমার অবাক লাগে কি, ওই ভদ্রমহিলা ওই ছেলেটার কিছু জিনিসপত্র কিছু ফেলেনি, সবকিছু ঘরের মধ্যেই ছিল, বালিশ চাদর ফাদর যেগুলো গায়ে দিত কিচ্ছু ফেলেনি। মানে ভদ্রমহিলার বিশ্বাস, মানে ভদ্রমহিলা এটা দেখতে চাইছিল যে ওনার ছেলে এই বাড়ির মধ্যে আছে কি না, কমিউনিকেশন করে দেখতে চাইছিল। তো আমরা ওখানে কমিউনিকেশন করি, বিভিন্ন ভাবে কমিউনিকেশন করি, কোনো দিক থেকে কোনো রকম কোনো সাড়া আসে না। তো আমরা একটু ওয়েট করি যে সন্ধ্যাটা একটুখানি হোক, আমরা আরেকবার শুরু করবো। আমরা আরেকবার চেষ্টা করি, তাও কিছু হয় না। আমি তারপর কি বলি কি, একা একবার কমিউনিকেশন করে দেখা যাক। আমার একটা নিয়ম আছে, আমি যে কোনো ইনভেস্টিগেশনে গেলে সেই বাড়িটাতে বা সেই রুমে আমি একা কিছুক্ষণ সময় কাটাই। অনেক সময় কি হয়, বেশি অতিরিক্ত ভিড়ের জন্য না পেট কমিউনিকেশন করতে চায় না, কমফোর্টেবল হয় না, ওই ধরনের এটা করা। তো যখন কমিউনিকেশন করি, প্রপার কমিউনিকেশন হয়, সেই ছেলেটা অ্যান্সারও দেয় অনেক কিছু। তো ওনার মাকে আমি ডাকি যে আপনি আসুন, একবার চেক করে দেখুন, আমরা যেটা দেখাচ্ছি তা আপনি একবার নিজের চোখে দেখুন। তোর মা কমিউনিকেশন করতে পারেনি আমাদের সাথে, কারণ উনি যখনই দেখতে, মানে আমি যখন জিজ্ঞেস করছি যে তুমি কি কমিউনিকেশন করতে চাও, তারা কেটোমিটারে সবকটা লাইট জ্বালিয়ে দেখাও। কেটোমিটারও সিগন্যাল দিচ্ছে, ইএমএফ ও সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। ইএমএফ এ কিন্তু ভয়েস কমিউনিকেশন তুমি করতে পারবে। আমি আগেও বলেছি, আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি, ইএমএফ এ কিন্তু অ্যানালগ কাটা থাকে, তুমি কাটার মাধ্যমে ওখানে ভয়েস মোড অন করে দিলে কাটার মাধ্যমে কিন্তু তুমি ভয়েস কমিউনিকেশন করতে পারবে। তোর মা ওখানে কমিউনিকেশন একদম করতে পারেনি। মানে যাই ছেলেটাকে জিজ্ঞেস করছি যে তুমি এখন যেখানে রয়েছো সেখানে কি এই মুহূর্তে ঠিক রয়েছো, ওখান থেকে অ্যান্সার আসছে হ্যাঁ, মানে কিলোমিটারের মাধ্যমে অ্যান্সার আসছে হ্যাঁ। ওর মা বললো বন্ধ করে দাও, আমি পারছি না, আমি বুঝতে পেরেছি আমার ছেলে রয়েছে, আমি এটা কোনো ক্লিয়ারেন্স চাই না, ও যতদিন ইচ্ছা থাকবে থাকুক এখানে, আমি এটার কোনো সুরাহা চাইছি না। এটা বলে দিয়েছে, আমি বলে দিয়েছিলাম আমাদেরকে যে আমার কোনো ক্লিয়ারেন্স দরকার নেই, ও কোনো ক্ষতি করবে না, ও থাকুক, আমি এই ঘরেই শোবো আজকের পর থেকে। আমার ছেলে যদি আমার সঙ্গে কথা বলতে আসে, আমার তাতে কোনো আপত্তি নেই, আমি কোনো ভয় পাবো না এটাতে। তো যাই হোক, আমরা ওই বাড়িটা থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর তো আমি এসে শুনি পাড়ার মধ্যে যে প্রচন্ড অশান্তি লেগে গেছে, মানে ওই তমজিদের সঙ্গে ওর গার্লফ্রেন্ডের, মানে একেবারে কি বলবো, পরের দিনকে ওর বার্থডে, তার মধ্যে এই সমস্যা, মানে একদম পাজল হয়ে গেছিলাম পুরোপুরি, কারণ এই কেসটা আমাদের খুব মন ভেঙে দিয়েছিল, এই বাড়ির কেসটা। এই ছেলেটার বাড়িতে আমরা গেছিলাম, লিস্টার বাড়িটাতে। তো বাড়িতে আসি, বাড়িতে আসার পর পরের দিন মেয়েটার বার্থডে ছিল। তো বার্থডে দিন তো তমজিৎ অ্যাটেন্ড নাকি করেনি, ঠিক আছে, তমজিৎ বার্থডে অ্যাটেন্ড করেনি। এইবার কি হয়েছে, ওই সুমনা নামে যে মেয়েটা, যে ওর গার্লফ্রেন্ড রয়েছে, ও কারোর কাছ থেকে আমার নাম্বার জোগাড় করেছে। নাম্বার জোগাড় করে আমাকে একদম অফেন্সিভ কথাবার্তা, যে তুমি আজকে আমাদের মধ্যে যে ব্রেকআপের জন্য দায়ী হচ্ছে, তুমি ওকে কেন নিয়ে যাচ্ছ। আমি ওকে বোঝাচ্ছি যে আমার কোনো ইন্টেনশন নেই ওকে ইনভেস্টিগেশন টিমের জন্য অ্যাড করার জন্য, ওকে ওর ইচ্ছা তাই ও এসছে, আমি ওকে নাই করে দিয়েছি, ওকে গ্রুপ থেকে বার করে দিয়েছিলাম, আমাদের যে ইউপিএস গ্রুপ ছিল ওই গ্রুপ থেকে ওকে বার করে দিয়েছিলাম, লেফট করে দিয়েছিলাম, ঠিক আছে। তো তারপর মোটামুটি ধরো বার্থডে দিনটা কাটলো, সেদিনকে সমস্যা কিছু হয়নি, তমজিৎ গেছিল ওর বাড়িতে। পরের দিনকে কি হয়েছে, তমজিৎ জানতে পেরেছে যে আমার সঙ্গে এরকম কোনো মিসবিহেভ করেছে। আর এটা কে বলেছে, সুপ্রিয়া নামে ওরই একটা বান্ধবী, যে আমাদের কমন ফ্রেন্ড ছিল, মানে তমজিৎ আর আমার কমন ফ্রেন্ড ছিল, যে তার সঙ্গে সুমনার ভালো খুব কথা হতো, বুঝতে পারছো। ও তমজিৎকে বলে দিয়েছিল যে আমার সঙ্গে কিন্তু সুমনা একটা মিসবিহেভ করেছে। এইবার ওদের মধ্যে আরো অশান্তি লেগে যায়। আমার অফিস ছিল, অফিস থেকে বাড়িতে আসি, সন্ধ্যেবেলা হয়ে মানে মোটামুটি হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছি, করে মোটামুটি কটা বাজে, 11টা 11:30 বাজে, আমি জেগেই ছিলাম। হঠাৎ দেখছি যেরকম পারুইর ফোন থেকে একটা ফোন আসছে, মানে তমজিদের ফোন থেকে একটা ফোন আসছে, ফোন করে বলছে এরকম সুমনা করে নিয়েছে। করে নিয়েছে মানে হ্যাঁ, বলছে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। কি হয়েছে না, ও ফিনাইল খেয়ে নিয়েছে, ও খুব ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করার পর ফিনাইল খেয়ে নিয়েছে। ওকে বাড়ির থেকে ডিরেক্টলি নিয়ে যাচ্ছে আমাদের কল্যাণী জেএনএম এ, ঠিক আছে। আর মেয়েটার বাড়ি আমি এক্সাক্ট লোকেশন বলবো না, কারণ এটা ওদের বাড়ি থেকে মানে আমাকে বারণ করে দিয়েছে। উনি জানোই আমি এরকম ঘটনাটা কোনো না কোনো দিন তোমাকে বলতামই, তো উনি ওনারা বলে দিয়েছিল যে এক্সাক্ট লোকেশন বলতে না। আমি বলে দিচ্ছি, তাও নদিয়া সাইডে যে কোনো একটা জায়গা তুমি ধরে নিতে পারো, ঠিক আছে। তো ওকে নিয়ে যাওয়া হয় আমাদের এখানকার কল্যাণী একটা হসপিটালে, ওখানে নিয়ে যাওয়া হয়। আমি এখান থেকে আমরা বেরোই, বেরিয়ে নিয়ে গিয়ে দেখি গিয়ে একদম স্যালাইন লাগিয়ে দিয়েছে, মাস্ক ফাস্ক পুরো পরিয়ে দিয়েছে, মানে অক্সিজেন রিকোয়ার্ড রয়েছে, বুঝতে পারছো। মানে যেহেতু ড্রিঙ্ক করেছিল তারপরে ফিনাইল খেয়েছে, জিনিসটা বিষক্রিয়া হয়ে গেছে। তো আমরা ওখানে যাই, আমি অনেকক্ষণ মোটামুটি থাকি, থেকে চলে আসি। ডাক্তার বললো যে দেখুন 24 ঘন্টা না গেলে কিছু মানে বোঝা যাচ্ছে না, এখন ট্রিটমেন্ট চলবে, 24 ঘন্টা পর যা বলার বলবো। চলে আসি, বাড়িতে এসেছি, এসে নিয়ে মানে শুভ তখন মোটামুটি কটা বাজে, 1:30 পৌনে 2 বাজে। বেসিক্যালি আমার ফোন সাইলেন্টই থাকে, তুমি জানো জিনিসটা, ফোন সাইলেন্টই থাকে, কিন্তু আমি সেদিনকে সাইলেন্টটাকে অফ করে রিং মোডে রেখে দিয়েছি, যে যদি কোনো রকম কল টল করে, যদি কিছু দরকার থাকে তাহলে যাবো। ঘুমিয়েও পড়েছিলাম, মোটামুটি 3:30 বাজেনি, 3:20-25 এরকম খুব সম্ভবত টাইম হবে। দেখছি আমার ফোনে ফোন ঢুকছে, মানে আগেও একবার ফোন এসে আমি ঘুমানোর জন্য শুনতে পাইনি। ফোন করছে, কে করছে না, সুপ্রিয়া ফোন করছে। ফোন করে মানে ও যখন ফোনটা আমি রিসিভ করেছি তখনই দেখছি খুব কান্নার আওয়াজ, প্রচন্ড জোরে কাঁদছে, আমাকে বলছে সুমনার নেই,
তুমি তাড়াতাড়ি আসো সূর্যদা, মানে খুব অবস্থা খারাপ এদিকে, মানে পারুইকে ধরে রাখা যাচ্ছে না এমন অবস্থা হয়েছে। সেই অবস্থায় আমি আবার এখান থেকে গেলাম, গিয়ে নিয়ে দেখলাম যে এরকম ও তো এক্সপায়ার করে গেছে, পুরো কান্নাকাটি চলছে সব দিক থেকে। তো এইবার যে সপ্তর্ষি নামে যে ছেলেটা ছিল, যে আমার একজন যে ইনভেস্টিগেশন করতো আমার সঙ্গে, ও তো ওখানে ছিল। তো ও বলছে যে যখন ও কিন্তু মারা গেছে ওর কিন্তু চোখ খোলা ছিল। আচ্ছা। ওর কিন্তু চোখ কিন্তু খুব বাজে ভাবে খোলা ছিল। এটা আমার কিন্তু ঠিক ভালো লাগলো না জিনিসটা, মানে মানে যে টাইমে মারা গেছে সেই টাইমে ও শেষ টাইমে ও ছিল যখন ডাক্তার দেখেছে এক্সপায়ার করার টাইমে, ঠিক আছে, মানে ওই জায়গাটা তো প্রেজেন্ট ছিল কোনো কারণের জন্য। বলছে ও হা করে মারা গেছে, চোখ কিন্তু খোলা ছিল। ওর কিন্তু মৃত্যুটা কিন্তু স্বাভাবিক হলো না, এমনিও স্বাভাবিক ছিল না, কারণ ও অলরেডি বিষক্রিয়ার আন্ডারে চলে গেছিল। আলাম তাহলে তুই কি বলতে যে এখানে আমাদের মানে তুই এই জিনিসটাকে মানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে যারা ইনভেস্টিগেশন করে না তাদের কিন্তু মোটিভটা অন্যরকম হয়ে যায় পুরোপুরি, মানুষের নিজের লোক হোক বা যাই হোক, আমি সেটা বুঝতে পারছি না। মানে এখানে সব কথা বলার কোনো দরকার নেই, এইগুলো সব পরে আলোচনা হবে, এখন এসব বলার দরকার নেই। চারিদিকে কান্নাকাটি হচ্ছে। তো তারপরে আস্তে আস্তে সবকিছু কমপ্লিট হলো। সকালবেলা আমরা নিয়ে গেলাম ওকে শ্মশানে, শেষকৃত্য কমপ্লিট সবকিছু হলো, আমরা বাড়ি চলে আসলাম। আসার পর না আমরা কোনো ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করতে পারছিলাম না, তার কারণে এরকম একটা ঘটনা ঘটলো। আর আমি কোথাও না কোথাও এটাকে আমি নিজেকে বাধা করে দায়ী মনে করছিলাম, যে হয়তো কোনো কারণ বা অকারণে হোক এটা আমার জন্যই তো জিনিসটা ক্রিয়েট হলো, আমাকে নিয়ে ঝামেলা হলো। তারপরে ও বার্থডে অ্যাটেন্ড করতে পারলো না, মানে আমাদের ইউপিএস টিমটা যখন তৈরি হলো তারপরে যে ইনভেস্টিগেশন আমরা শুরু করলাম তার আগেই এই একটা ঘটনা ঘটে গেল। মানে আমরা এই টিমটাকে ফর্ম করার পর মাত্র 2টো কেস হ্যান্ডেল করতে পেরেছি। তারপর আমরা মোটামুটি 1 মাস কোনো কেস নিয়ে নিয়ে আমাদের আর কেউ ফোন করতো না সেভাবে, কারণ আমরা কোনো কিছু ভিডিও আপলোড করতাম না। এইবার কি হলো যে সুপ্রিয়ার একজন বান্ধবী রয়েছে, সে হচ্ছে এই সুমনা দাদার বন্ধু, সুমনা জ্যাঠার ছেলের বন্ধু, মানে মানে কি বলবো গার্লফ্রেন্ড, ওটা বুঝতে পেরেছো? মানে সুপ্রিয়া হচ্ছে এর যে মানে সুমনা যে দাদা রয়েছে ওর যে গার্লফ্রেন্ড রয়েছে তার বন্ধু। তো ওর মাধ্যমে খবর আসলো যেরকম ওর বাড়িতে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, কারণ পারুই আর কোনোদিন ওর বাড়িতে যায়নি ওর মৃত্যুর পর, বুঝতে পেরেছো? কারণ ওর বাড়ির লোক অ্যাকচুয়ালি পারুইকে দায়ী করছিল যে ওর সঙ্গে ঝামেলা করে এই জিনিসটা হয়েছে। তো দাদা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে, এটা আমরা জানতে পারি যে দাদা যে আছে সুমনা যে দাদা, ও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে। তো একটা মিটিং ফিক্স করলাম আমরা সবাই মিলে যে হ্যাঁ আমরা এই দিনকে মিট আপটা রাখবো। আমরা মিটিং করলাম, মিটিং এ আমরা জানতে পারলাম যে ওনার যে কাকু আর কাকিমা রয়েছে, মানে এই সুমনার মা বাবা, ওনারা না প্রচন্ড ভয় পেয়ে রয়েছে বাড়ির মধ্যে, কারণ ওর বাড়ির মধ্যে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, আর এটা অন্যরকম অ্যাক্টিভিটি হচ্ছে। মানে এতগুলো বাড়িতে যে আমরা ইনভেস্টিগেশন করেছি, মানে এখনো যে করছি, এই বাড়িগুলো থেকে কিন্তু এই বাড়ির কেসটা একটু ডিফারেন্স। তো আমি জিজ্ঞেস করি যে ওদের বাড়িতে যদি আমরা যাই তাহলে কি ওনারা মানে রাজি হবে, এগ্রি হবে? কারণ ওনার মৃত্যুর পর আমরা কোনোদিনও যাইনি, যার জন্য অ্যাকচুয়ালি যাওয়া সে যেহেতু রাজি ছিল না, সমজিৎ যেহেতু রাজি ছিল না, সেই জন্য আমরা কোনোদিনও যাইনি ওই বাড়িতে। বললো আমি কথা বলছি আমার কাকুর সাথে, যদি কাকু রাজি থাকে আমি তোমাদেরকে ডাকবো অবশ্যই। তো ওই ছেলেটা অনেক কষ্ট করে সবকিছু রাজিবাজি করায়, করিনি আমাদেরকে ডাকে। তো আমার প্রথম প্রশ্ন, ওই বাড়িটাতে আমরা যাই যখন, ঠিক আছে, কিন্তু ওই দুজনকে কিন্তু নিয়ে যাইনি, আমি আর সপ্তর্ষি খালি গেছি, আমার সঙ্গে পারুই গেছে। পারুইকে দেখে ওর বাবা একদম পুরোপুরি কি বলো তেলে বেগুনে জ্বলে উঠেছে, ওর জন্য সবকিছু শেষ হলো, ও আমার মেয়েকে শেষ করে দিলে এরকম বললো অনেক কিছু প্রথম দিকে, ঠিক আছে। তো বলছে এরকম আমি প্রথম যেটা প্রশ্ন করলাম যে বাড়ির মধ্যে যখন আপনারা এইসব জিনিস ফিল করছেন, মানে ওরা অনেক কিছু ফিল করছিল যেটা আমি ওর দাদার মুখে শুনতে পেরেছি, কান্নার আওয়াজ হচ্ছে, কখনো মুখ থেকে অন্যরকম আওয়াজ বেরিয়ে আসছে, মানে যেরকম মানে মানে হয় অ্যাকচুয়ালি বেসিক্যালি। আর যখন এগুলো হচ্ছে তাহলে ইনভেস্টিগেশনের কি প্রয়োজন? তো দাদা বলছে অ্যাকচুয়ালি মানে কাকু জানতে চাইছে যেটা মনের ভুল কিনা, কারণ ওনার মা একটু অ্যাবনর্মালিটি বিহেভিয়ার করছে মেয়েটার মা। আমরা সেটা দেখলাম তখন মোটামুটি সন্ধে নেমে এসছে যখন আমার বাড়িতে গেছি। ওর বাড়িতে একটা পাক কুকুর ছিল, সেই ভোডাফোনের কুকুরগুলো বুঝতে পারছো, পাক যেগুলো থাকে সেখানে কুকুর ছিল। তো আমরা এখন বাড়িতে যাই, দেখছি ওনার মা কি করছে, মা একটা চেয়ারে বসে রয়েছে, মাথা নিচু করে বসে রয়েছে টেবিলের মধ্যে, মানে হেড ডাউন করে বসে রয়েছে। কখনো উনি হাসছে, কখনো উনি কাঁদছে, মানে ওনার বিহেভিয়ারটা স্বাভাবিক লাগছিল না আমার। তো ওনার বাবার সঙ্গে কথাবার্তা বলছিলাম, তো ওনার বাবা প্রথমের দিকে না খুব স্ট্রং ছিল, বলছে যেরকম আমার মেয়ে রাগী হতে পারে, অভিমানী হতে পারে, কিন্তু আমার মেয়ের কিন্তু গোল্ডেন হার্ট পুরোপুরি, আমার মেয়ের মতো মেয়ে হয় না। ছোটবেলায় আমি যখন ওকে মেলায় নিয়ে যেতাম না, ও খুব জেদ করতো, এটা কিনে দাও ওটা কিনে দাও, সাইকেল করে নিয়ে যেতাম। আর যখন ও খুব জেদ করতো, আমি যখন রাখতাম না জেদ, তখন কি করতো, সাইকেলের স্ট্যান্ডে মানে যেখানে সাইকেলের মাঝখানে যে রডটা থাকে রডের মধ্যে দাঁড়িয়ে পড়তো, ঠিক আছে। আর একটা এগ রোল খাবো, বাবা করে বলতো মেলায় গিয়ে একটা এগ রোল খাবো, কিন্তু সেই রোলটা কোনোদিন খেতে পারতো না, কিন্তু কিনতো প্রত্যেকটা বার গিয়ে। আর ওর যখন যেটা দরকার থাকবে সেটা তখন ওর লাগবেই, মানে ও ভীষণ স্টাবার্ন নেচার, রাগী জেদি অভিমানী একটা মেয়ে। মানে তার মানে ও ওই ভদ্রলোক বলছে, টমজিদের দিকে তাকিয়ে বলছে যে মানে তার মানে ও কতটা দুঃখ পেয়েছে যে কারণের জন্য ওকে এই স্টেপটা নিতে হলো।
আমরা সব শুনছিলাম। ওর মা হঠাৎ দেখছি কি করছে, মাথাটা হট করে তুলে নিয়ে ওর মানে যে দাদা ছিল, মেয়েটা সুমনা যে দাদা ছিল, দাদাকে বলছে কি, এই ওর ভিডিওগুলো চালাতো টিভির মধ্যে, ওদের স্মার্ট টিভি ছিল, বলছে ওর ভিডিওগুলো চালাতো টিভির মধ্যে, আমি দেখবো, আমার কথা মনে পড়ছে, মানে একদম পাগলামো করছে পুরোপুরি। হ্যাঁ দেখবো, আমার মনে পড়ছে ওর কথা। ওর বাবা বলছে তুমি শান্ত হও, তুমি এরকম করো না। ওর মা কিন্তু কান্নাকাটি করছে না এইভাবে, মানে কখনো কাঁদছে কখনো হাসছে, মানে ওর মায়ের বিহেভিয়ার একদম অ্যাবনর্মাল। উনি একটু পাগল টাইপের হয়ে গেছিল, আমার বলা উচিত না কিন্তু ওনাকে দেখে ওর টাইমে লাগছিল। বলছে এখনই চালা, আমি ভিডিওগুলো দেখবো, আমার খুব ওর কথা মনে পড়ছে। সে লাস্টে ও দাদা আমাদের দেখাচ্ছে যে কি করবো, আমি চালাও কি করবে, সে স্ক্রিন কাস্টিং করে নিয়ে ফোন থেকে ভিডিওগুলো চালানো হচ্ছে। তখন আমি বুঝতে পারলাম যে সত্যি ওর যে ভিডিওগুলো করেছে, যে রিলস গুলো বানিয়েছে, ওগুলো দেখেও বোঝা যাচ্ছে যে ওর মধ্যে সত্যি সার্ভার নেচার রয়েছে, বুঝতে পারছো? আর যখন ওই রিলস গুলো চালানো হচ্ছে না, একটা রিলস যখন মানে চালিয়েছে, মানে তোমাকে আমি কি বলবো, মানে টিভির সামনে দেখছি তো আমরা, মানে দেখে মনে হচ্ছে পুরো প্রাণবন্ত, মনে হচ্ছে ঘরের মধ্যে কোথাও না কোথাও রয়েছে এমন লাগছে। আর ওদের বাড়ির মধ্যে প্রবলেম কি কি হচ্ছিল সেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা আমি বলে নিচ্ছি। বাড়ির মধ্যে প্রবলেম হচ্ছিল যে ওর ঘরের মধ্যে থেকে খুব মানে ক্ষীণ শব্দে কান্নার আওয়াজ আসছিল মেয়েটার ঘর থেকে। আর একটা জিনিস আমরাও, যেটা ওরা বললো সেটা আমরাও ফিল করেছি, সেটা হচ্ছে ওর মা যেখানে বসেছিল, ওর সোজাসুজি একটা গেট ছিল, গেটের সোজাসুজি করিডোর ছিল একটা, ওই করিডোরের দিকে না সন্ধ্যেবেলা পর থেকে তাকানো যাচ্ছে না। মানে এমন লাগছে, সাবকনসিয়াস মাইন্ড হতে পারে, তুমি বলতে পারো এখানে যে আমরা ওই ঘরে গিয়ে শুনছি বলে সাবকনসিয়াস মাইন্ডে হতে পারে এটা, যে এমন লাগছে যে অন্ধকার ছেলে কেউ যেন বেরিয়ে আসবে। আর ওই যখন রিলসটা চলছে তখন কিন্তু পুরোপুরি ইলেকট্রিসিটি ফ্লিক করছে একদম, মানে হঠাৎ করে শুরু হলো এই জিনিসটা পুরোপুরি। মানে আমার মনে হচ্ছে কেউ যেন চাইছে না যে রিলস গুলো চলুক ওখানে। একদম কি হলো, সঙ্গে সঙ্গে এমসিবি থেকে না এমসিবি পড়ে গেল, আর পুরো বাড়ি একদম ইলেকট্রিসিটি আউট হয়ে গেল। মানে অন্যান্য বাড়িতে কারেন্ট রয়েছে, ওই বাড়িতে কিন্তু এমসিবি পড়ে গেল, যেটাকে বলা হয় সার্কিট ব্রেকার, যেটা বলা হয় না প্রত্যেক বাড়িতে সার্কিট ব্রেকার থাকে, সেই সার্কিট ব্রেকারটা হঠাৎ করে পড়ে যাচ্ছে। যতবার আমরা অন করছি, তারপর চালানো হয় টিভি, সার্কিট ব্রেকার অন করছি, সার্কিট ব্রেকার পড়ে যাচ্ছে। এইবার দেখছি যে কুকুরটা কি করছে, ঘর থেকে বেরোলো, বেরিয়ে নিয়ে না ঠিক ওই করিডোরটার দিকে না এগিয়ে গিয়ে মানে দেয়ালের মধ্যে স্ক্র্যাচ করছে, মানে মানে কারো কোলে ওঠার চেষ্টা করছে। ওর মা হঠাৎ ওখান থেকে উঠলো, উঠে বলছে মা এসছিস বলে না ওই দৌড়ে ওই করিডোরের দিকে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে ওই সুপ্রিয়াকে গিয়ে বললাম যে ওনাকে ধরো ইমিডিয়েট এফেক্টে। আমরা বুঝতে পারছিলাম যে ঘরের মধ্যে কিন্তু কেউ এন্টার করার চেষ্টা করছে এইবারে। তখন আমরা বুঝলাম যে না, এই বাড়িটার মধ্যে ম্যাসিভ পোলটাকাস অ্যাক্টিভিটি হবে। আর এইবার যদি আমরা এখানে ইনভেস্টিগেশন করি, এই ইনভেস্টিগেশনটা কিন্তু অতটা সুবিধা হবে না। ওকে, বুঝতে পারছো? তো আমরা একটা দিন ঠিক করি, আর আমরা ওনাদেরকে বলি যে আপনারা কিন্তু এই বাড়িতে থাকবেন না, আপনারা চলে যান। ওই ভদ্রলোক থাকুক বা ওর দাদা থাকুক, একজন থাকলেই হলো, ওদের বাড়ির লোক একজন থাকলেই হলো। তো আমরা ইনভেস্টিগেশন শুরু করব, আমরা রুম টু রুম, ওয়াল টু ওয়াল ইনভেস্টিগেশন শুরু করবো এই বাড়িটার মধ্যে। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। বাবা প্রথম দিকে একটুখানি দরকার রয়েছিল, ফালতু খাটানো হবে জিনিসগুলোকে, কোনো দরকার নেই, কিন্তু লাস্ট আলটিমেট উনি রাজি হলো যে ঠিক আছে তোমরা একবার দেখো, হয়তো আমাদের কোনো মনের ভুল হতে পারে। ওর মাকে সাইকোলজিস্ট দেখানো হচ্ছে অলরেডি, কিন্তু কোনোতে কিছু সুরাহা হচ্ছে না, বুঝতে পারছো? মানে কোনো লাভ হচ্ছে না আলটিমেট। তো আমরা একটা দিন ঠিক করলাম যে আমরা এই অমুক দিনে আমরা সুমনার বাড়িতে ইনভেস্টিগেশন করবো। এবার তোমাকে আমি বলি যে তোমাকে যখন প্রথম থেকে আমি একটা কথা বললাম যে মানুষের মুখের কথা হঠাৎ করে লেগে যায়, ওই কথাটা কিন্তু, এই কথাটাই কিন্তু ও কিন্তু ওই ক্যাফেতে বসে আমাদেরকে বলেছে ইয়ার কি মেরে তমজিৎকে, যে আমি যদি কখনো মারা যাই তুই কি আমার ইনভেস্টিগেশন করতে আসবি? তখন তমজিৎ বলেছিল আমি আসবো না, সূর্যদা আসবে, আমি ক্যামেরা করবো। আর সামহাও ওই বাড়িতে ইনভেস্টিগেশনের টাইমে ক্যামেরা কিন্তু তমজিৎই করেছিল। আমি তমজিৎকে না করেছিলাম যে না তুই এই ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করার দরকার নেই। তো বলেছিল তুমি যদি আমাকে নাও বলো তা আমি পার্টিসিপেট করবো এই বাড়িটাতে, ঠিক আছে? আমার যখন এত কাছের একজন মানুষ হারিয়ে গেল সবকিছুর জন্য, আমিও থাকবো এখানে, আমি দেখবো। একটা দিন ঠিকঠাক করে নিই যে আমরা এই দিনকে ইনভেস্টিগেশন করবো। তারপর যখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যেদিনকে ইনভেস্টিগেশনে যাব, সেদিনকে মানে যেদিনকে ইনভেস্টিগেশনের যে দিনটাতে আমরা যাব, সেদিনকে সত্যি বলতে আমাদের কারোর মন ভালো ছিল না। সবার সাথে আমি মানে গ্রুপ কল যেভাবে হয়, গ্রুপ কলে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার মন ছিল না যে আমি ইনভেস্টিগেশনটা করব। তো আমরা 4 জন মোটামুটি রেডি হয়ে যাই। আমরা শুরু করব কটা থেকে, রাত্রি 1টার পর থেকে ওই বাড়িতে আমরা হোল নাইট ইনভেস্টিগেট করব। যথারীতি ওর মাকে শিফট করে দেওয়া হলো, ওর মাকে রাখা যেত না, কারণ ওর মা খুব প্যানিক করছিল। ওর বাবা বললো আমি থাকবো না, তো আমি দেখতে পারবো না এইসব জিনিসগুলো, দাদা থাকুক তাহলেই হবে। তো ওরা প্রথম দিকে রাজি হয়েছিল যে থাকবে বলছিল, কিন্তু পরবর্তীকালে ওরা বললো না আমরা থাকবো না, ও দাদা থাকলেই হবে, ও দাদা দেখুক, ও তো এইসব জিনিস ভালো বুঝবে। তো আমরা সব গ্যাজেটস নিয়ে ওই বাড়িতে মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যেই চলে গেছিলাম। বাইরে থেকে খাওয়া দাওয়া সবকিছু করে নিলাম, নিয়ে আমরা একটা ঘরে গিয়ে বসলাম। বসে নিজেদের মধ্যে ডিসকাস করছিলাম কিভাবে শুরু করবো। অ্যাকচুয়ালি ওদের 2টো ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর।
নিচের ফ্লোরে কোনো প্রবলেম নেই, নিচের ফ্লোরে কোনো প্রবলেম নেই, কিন্তু ওরকম বললে তো হবে না। আমরা যে কোনো বাড়িতে যখন ইনভেস্টিগেশন করতে যাই আমরা প্রত্যেকটা রুমই চেক করি, উপর হোক কি নিচে হোক। সাসপেক্ট ঘর সবার লাস্টে আমরা চেক করি। তো নিচের ঘরে প্রথম থেকে আমরা ভাবলাম যে নিচের ঘরেই আমরা শুরু করব, এইসবই ডিসকাশন করছিলাম আমরা যে নিচের ঘর থেকে আমরা শুরু করব। তো এর মধ্যে কি হচ্ছে, যখন আমরা ঘরের মধ্যে বসে ডিসকাশন করছি আমরা বুঝতে পারছি যে আমরা এখানে 4-5জন রয়েছি ঠিকই, কিন্তু আরো কেউ রয়েছে আশেপাশে যাকে আমরা ফিল করতে পারছি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। আর ওর মধ্যে যে 2জন ছেলে গেছিল যারা খুব এক্সপিরিয়েন্স ছিল, ওরা বলছে যে এই বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আমরা এমনি ফিল করতে পারছি। রাত্রিবেলা তো যা সমস্যা বাড়বে আজকে বোঝা যাচ্ছে যে কিছু না কিছু হবে আজ রাত্রিবেলাতে। ঠিক আছে, তমজিৎ কিন্তু একটু অস্বস্তির মধ্যে পড়ে গেছিল, আমি বুঝতে পারছিলাম। যত রাত বাড়ছে ও একটু অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে, মানে ওর মধ্যে যেন একটা কি বলবো এক্সাইটমেন্ট বলো বা বিচলিত ভাব বলো, ওটা কাজ করছে। মোটামুটি 1টা বাজে 1:15 নাগাদ আমরা কি করলাম যে নিচের দিকের ঘরটা থেকে শুরু করব। তো তার আগে কি করলাম যে করিডোরটাতে ওরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল, সেই করিডোরে মোটামুটি 7-8 ফুট এরিয়া জুড়ে আমরা পাউডার ছিটিয়ে দিলাম, যদি কোনো ফুটপ্রিন্ট আমরা পাই ওইখানে। আমরা ওখানে পাউডার টাউডার সবকিছু ছড়িয়ে ফিটিয়ে দিয়ে আমরা নিচের ঘরে গেলাম। উপরে ঘর পুরো ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হলো, এন্টায়ার বিল্ডিং পুরোপুরি ইলেকট্রিসিটি পাওয়ার অফ। নিচের ঘরে গেলাম, নিচের ঘর দুটো ভালো করে আমরা চেক করলাম, কোনো রকম কোনো রিডিংস নেই। এবার বলে নি যে কে কি কোন গ্যাজেট গুলো ইউজ করেছে। আমার দায়িত্বে ছিল যে কেটু মিটার আর ইএমএফ মিটার, আর ওদের যে 2জন ছিল দীপেন্দ্র আর রাজেশ, মানে যারা ওই যে ছেলেগুলো আমাদের সঙ্গে জয়েন করেছিল, ওরা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করবে ইভিপিটা, ইলেকট্রনিক্যাল ভয়েস ফিনোমিনা। ঠিক আছে, আর আমাদের যে 2জন রয়েছে সপ্তর্ষি আর পারোই, ওরা 2জন ক্যামেরা করবে। নিচের ঘর থেকে আমরা রিডিং নেওয়ার চেষ্টা করছি, কোনো রিডিং নেই। আমরা আস্তে আস্তে উপরের দিকে এগোচ্ছি, উপরে ঘরে আসলাম। আমরা অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করেছিলাম কি যে করিডোরটাতে আমরা এখন যাবোই না, করিডোরটাকে আমরা পুরোপুরি লিন রেখে দেবো, মানে ওইখানে আমরা ঢুকবোই না, ওখানে কোনো রিডিং নেবো না। আমরা প্রথমে ঘরগুলো ভালো করে চেক করবো, কারণ অলরেডি ওখানে পাউডার ছেটানো হয়ে গেছিল, আমরা ওখানে এই মুহূর্তে যাবো না। তো ক্যামেরা চলছে, আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে উপরে উঠছি, উঠে নিয়ে প্রথমে যে ঘরে ওনার মা বাবা থাকতো ওই ঘরে প্রথমে ভালো করে রিডিং নিলাম, কোনো রিডিং নেই। মেয়েটার ঘরে গেলাম, মেয়েটার ঘরে গিয়ে মেয়েটার ছবি টবি সবই রয়েছে এখানে। আমরা মেয়েটার ছবির সামনে গিয়ে রিডিং নেওয়ার চেষ্টা করলাম, কোনোভাবে কোনো রিডিংস আসছে না, কিচ্ছু হচ্ছে না। মানে 2টো ঘরের মধ্যে 2টো ঘরই পুরোপুরি ভ্যাকান্ট। এইবার আমরা চিন্তা করছি যে একবার করিডোরের দিকটা থেকে রিডিং নেব। আমি কি করলাম যে ইএমএফটাকে একদম করিডোরের সামনে একটা চেয়ার নিয়েছি, চেয়ারের মধ্যে একদম ইএমএফটাকে রেখে দিয়েছি, হাতে কেটোমিটার, আর ইভিপি কিন্তু পাশে রয়েছে। ইভিপি ব্যাপারটা আমি একটু ভালো করে বলে দিচ্ছি, অনেকে হয়তো ইভিপি জিনিসটা জানে না। এটা হচ্ছে ইলেকট্রনিক্যালি ভয়েস ফিনোমিনা, মানে যে ভয়েস মানে তুমি মানে এটাতে কিভাবে কমিউনিকেশন হয়, তুমি ধরো কোনো কোশ্চেন অ্যান্সার করছো, তো সেই ক্ষেত্রে না রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিন্তু অ্যান্সার আসবে। মানে আমি যদি ধরো তোমাকে জিজ্ঞেস করলাম যে কৌস্তব তুমি কি কিছু খেয়েছো, তুমি যদি হ্যাঁ বলো, এই হ্যাঁটা কিন্তু তুমি এক্স্যাক্টলি শুনতে পারবে না, এটাকে কাছাকাছি কোনো একটা ওয়ার্ড শুনতে পাবে। হ্যাঁ, ওয়ার্ড শুনতে পাবে। এটা রেডিওতে যেমন আওয়াজ হয় ওরকম আওয়াজ হবে। এটাকে তুমি যখন মানে ব্রড ভিউতে শুনবে তখন তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে কি সাউন্ডের মধ্যে এসছে। কিন্তু যারা এক্সপিরিয়েন্স তারা মোটামুটি আন্দাজ করতে পারে, মানে তুমি শুনে বুঝতে পারবে ও অ্যাকচুয়ালি কি বলছে, যদি ঠিক করে শোনো। আর বেশিরভাগ ক্ষেত্রে ইউপিতে কানেকশন কমিউনিকেশন খুবই কম হতো আমরা যে টাইমে পড়তাম, হয়তো আমাদের কোনো প্রসেস ভুল ছিল ওই টাইমে, ইউপিতে কমিউনিকেশন খুব একটা হতো না আমাদের। কিন্তু এই বাইরেটাতে কিন্তু প্রথমবার আমাদের ইউপি কমিউনিকেশন হলো। এখন তো ডিক্টোফোন ইউপি অনেক কিছু বেরিয়ে গেছে। তো যাই হোক, আমরা কেটোমিটারের রিডিং কিছু সেভাবে পাচ্ছিলাম না। মোটামুটি 1:30-2 বাজে কোনো মানে কোথা থেকেও কিছু হচ্ছে না। তো আমার মন একটা কথা বারবার করে বলছিল যে আমি ডাকছি হয়তো কোনো কারণের জন্য হচ্ছে না, আমি একবার তমজিৎকে দিয়ে কমিউনিকেশন করে দেখি, যদি ওর মাধ্যমে যদি কোনো কমিউনিকেশন করা যায়। তমজিৎও করলো, কিছু হচ্ছে না। তো আমি বললাম যে মেয়েটার ঘরে আমি একা থাকবো, পুরো ঘর ডার্কিশ অন্ধকার, কোনো ক্যামেরাম্যানের দরকার নেই, আমি ওই ঘরে শুধু কেটোমিটার নিয়ে থাকবো, আমি দেখি যদি কোনো কমিউনিকেশন করে তো ওইভাবে কমিউনিকেশন আসবে। আমার মনে হলো যে একবার ইউপিটাকে নিয়ে রাখা ভালো, ইউপিটাকে সাথে নিলাম আর কেটোমিটারটাকে রাখলাম, একটা ফোনে ছিল ইউপি। ঠিক আছে, ইউপিটাকে অন করে দিলাম, দিয়ে আমি র্যান্ডামলি প্রশ্ন করতে আরম্ভ করলাম, অনেকভাবে প্রশ্ন করলাম। মোটামুটি প্রথম রেসপন্স যেটা আমি পেলাম তখন মোটামুটি 1:30 ক্রস করে 2টোর দিকে এগিয়ে গেছে ঘড়ির কাঁটা। প্রথমবার কেটোমিটার কিন্তু একবার পুরোপুরি লাল হলো, আবার ছেড়ে গেল সিগন্যাল ঘরের মধ্যে। আমি আবার কমিউনিকেশন করার চেষ্টা করলাম। দেখো, কমিউনিকেশন কিন্তু মানে বললেই হয়ে যায় না, অনেকবার প্রশ্ন অ্যান্সারের মধ্যে তাকে সেই কনভিন্স করতে হয়, তারপরে তারা আসে, এসে কমিউনিকেশন শুরু করে। তো আমি চেষ্টা করছিলাম যাতে কমিউনিকেশন ভালোভাবে আমাদের সঙ্গে করতে পারে। অনেকভাবে প্রশ্ন অ্যান্সার করছি, কিছুতে কিছু হচ্ছে না, 1-2বার করে রিডিং নিচ্ছে, কিছু হচ্ছে না।
এইবার কি হলো, আমরা বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে নিয়ে পুরো ঘর অন্ধকার, আমরা কমিউনিকেশন করার চেষ্টা করছি। এইবার যে ওখানে রাজেশ নামে যে ছেলেটা ছিল, যে ওই দুজনের মধ্যে একজন যে ছিল, ও হঠাৎ করে বলছে যে আমার মনে হচ্ছে যে করিডোরের ওখান থেকে কেউ দাঁড়িয়ে রয়েছে, যে এগোচ্ছে একবার পিছিয়ে আসছে একবার। আমার মন বলছে এটা। ঘর পুরো অন্ধকার, যেটুকু কিন্তু ওই ক্যামেরার ফ্ল্যাশে যেটুকু আলো রয়েছে, ওই ওই জায়গাটা যখন বারবার করে ক্যামেরা ফেলা হচ্ছে, ফ্ল্যাশ যতবার যাচ্ছে, বারবার ও বলছে যে আমার কিন্তু মন বলছে যে ওই একদম কর্নারে অনেকটা বড় করিডোর রয়েছে, ওই কর্নার দিকটাতে কেউ দাঁড়িয়ে রয়েছে, একবার গিয়ে দেখলে হয়। এবার যেহেতু পাউডার রয়েছে আমরা যেতে পারছি না, তাহলে চল একবার সামনাসামনি গিয়ে দেখি। এবার পাউডারের সামনাসামনি গিয়ে দেখতে মানে দেখছি কি ওইখানে যে কর্নারটা বারবার করে ফিল করছে, ওইখান থেকে এই সাইড মানে কি বলবো, মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তুমি বলতে পারো, বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল তুমি বলতে পারো। আমি জায়গাটা একবার যাচ্ছি, 45 ডিগ্রি তুমি অ্যাঙ্গেল বলতে পারো। ওই কর্নার থেকে কিন্তু 3টে ফুটপ্রিন্টের মতো স্টেপ এসছে, ফুটপ্রিন্ট 3টে এসছে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো ওইখানে কিভাবে এসছে ওটা, যে পায়ের প্রথমের 3টে আঙুলের ছাপ, আর তারপরে কিছুটা এস রয়েছে, বুঝতে পারছো? মানে ওটা কিন্তু হাফ রাস্তা এসে আবার বন্ধ হয়ে গেছে। মানে যেটা ও দেখছিল, রাজেশ নামের ছেলেটা, ও কিন্তু প্রপারলি তার মানে দেখতে পেয়েছে যে কিছু একটা হয়েছে। মানে কেমন এসে ওটা যদি মানে আমাকে একটা এই মুহূর্তে ছবি থাকতো তোমাকে পাঠিয়ে দিলে তুমি বুঝতে পারতে যে পায়ের যে পাতা রয়েছে, প্রথম 3টে আঙুলের স্ট্র্যাপ রয়েছে ওর মধ্যে, আর হালকা একটু এস রয়েছে, যেটা কিন্তু একটা এগিয়ে এসছে। আমরা তখন বুঝতে পারলাম যে এবার কিন্তু কমিউনিকেশন লেভেলের হবে। তো আমরা কমিউনিকেশন করার চেষ্টা করছি, K2 মিটারের মাঝে মাঝে সিগন্যাল দিচ্ছে, কিছু হচ্ছে না। এইবার কি হলো, ওর যে ঘর রয়েছে, ওই ঘরের গেটটা খোলা ছিল। আমি বললাম চলতে এবার ঘরে গিয়ে গেটটা মানে গেট তো খোলাই রয়েছে, গিয়ে এবার ভিতরে গিয়ে সবাই মিলে কমিউনিকেশন করে দেখি এই যদি কিছু পাওয়া যায়। আমরা পুরোটা যেতেও পারিনি, চোখের সামনে ঘরের মানে যে গেটটা রয়েছে, গেটটা মুখের উপর বন্ধ হয়ে গেল। আমরা যখনই মুখের উপর গেটটা বন্ধ হয়ে গেছে, আমরা বাইরে দাঁড়িয়ে পড়েছি। আমরা, ও দাদাও দেখছে জিনিসটা, যে সুমনা যে দাদা রয়েছে সেও দেখছে জিনিসটা। তখন আমি প্রশ্ন করছি যে যদি তুমি কমিউনিকেশন করার হয়, তুমি কমিউনিকেশন করতে পারো, আমরা কমিউনিকেশন করবো, চলে যাবো। আমাদের খালি এইটুকু কনফার্ম করে দাও যে যে এই বাড়িতে ছিলেন সুমনা, তিনিই রয়েছে। অ্যাকচুয়ালি নাম নেওয়ার নিয়ম নেই ইনভেস্টিগেশনে, কোনো স্পিরিটে তুমি নাম অত রাস্তায় নেওয়া উচিত নয়, কিন্তু নিতে হলো এটা অ্যাকচুয়ালি নিতে নেই। ডিউরিং ইনভেস্টিগেশনে তুমি যদি জেনেও থাকো যে সেই মৃত ব্যক্তির নাম অমুক রয়েছে, সেই নাম নিতে নেই অ্যাকচুয়ালি, কিন্তু নিতে হলো আমাদের ওইখানে। কিছু কিছু ক্ষেত্রে নিতে হয়, এটা অ্যাকচুয়ালি প্রভোগ করা বলা হয়, ঠিক আছে? তো প্রভোগ যেহেতু না হয় যাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের ইন্টেনশন তো দেখো, আমাদের ইন্টেনশন কখনোই থাকে না যে কোনো স্পিরিটকে আমরা ডিস্টার্ব করবো, কাউকে বিরক্ত করে আমাদের কোনো ইন্টেনশন থাকে না। তো আমরা ওখানে অলরেডি কমিউনিকেশন যখন শুরু করেছি, বলছি ওনার নাম ধরে, কিছু হচ্ছে না। মানে আমরা জাস্ট ভাবছি যে গেটটা এবার ঠেলে খুলবো, গেট কিন্তু ঠেলে খোলা যাচ্ছে না কোনো কারণের জন্য। আমরা জাস্ট ওখান থেকে বললাম এবার যা কিছু না কিছু হবে, বয়ে যাচ্ছি। আমরা ওখান থেকে বেরিয়ে সাইড গেটটা মানে বাবা মার গেট যেটা আছে, ওখানে একটু কমিউনিকেশন করা যায় কিনা একবার দেখি, যদি কোনো রকম ভাবে মুভমেন্ট হয়। আমরা জাস্ট ওখান থেকে সরেছি, গেটের ভিতর থেকে নকিং সাউন্ড হচ্ছে, প্রপার নকিং সাউন্ড গেটের ভিতর থেকে হচ্ছে। আর তো প্রমাণের কিছু ব্যাপার নেই, সবাই বুঝতেই পারছিল ওখানে। তো তারপর গেটটা ঠেলাতে গেটটা কিন্তু খুললো, আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আমরা প্রপার কমিউনিকেশন করলাম। আমার প্রথম প্রশ্ন এটাই ছিল যে আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এই মুহূর্তে যে আমাদের সঙ্গে কমিউনিকেশন করছে তার নাম কি সুমনা? দুবার করলাম, তিনবার এবার অ্যান্সার আসলো। যদি সঠিক যদি সুমনা হয়ে থাকে, তাহলে K2 মিটারের সব কটা লাইট জ্বালিয়ে দেখান। সব কটা লাইট একবার জ্বলে উঠলো, বোঝা গেল যে ও রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে চাইছেন এই মুহূর্তে? আপনি যদি কমিউনিকেশন করতে চান তাহলে একবার রেড কালার লাইটটা জ্বালান। কোনো রকম লাইট কিন্তু ব্লিঙ্ক করছে না। আমি আবার প্রশ্ন করলাম, কোন রকম কোনো লাইট ব্লিঙ্ক করছে। তখন আমি একটা অন্যরকম ভাবে প্রশ্নটা করলাম যে আমি চাইছি যে শুধু আমি থাকবো এই ঘরের মধ্যে, বা তমজিৎ থাকবে, আমাদের দুজনের মধ্যে কি তুমি কাউকে চাইছো কমিউনিকেশন করার জন্য? যদি তুমি চাও যে আমি কমিউনিকেশন করি, তাহলে তুমি রেড কালারের লাইটটা জ্বালাও। আর যদি তুমি চাও যে তমজিৎ থাকুক, খালি এইটুকু বলি তমজিৎ থাকুক, বলতে হয়নি, রেড কালারের লাইট জ্বলে উঠলো। কারণ বুঝতে পারলাম যে ও আমাকেই চাইছে কমিউনিকেশন করানোর জন্য, কারণ সব থেকে বেশি রাগটা ওর আমার উপরেই ছিল। আমি বুঝতে পারতাম জিনিসটা, কিন্তু আলটিমেট কিন্তু হিসাব করে দেখলে আমি কিন্তু এর জন্য কোনো দায়ী ছিলাম না, কিন্তু তাও ওর স্পিরিটের রাগ আমার উপরেই ছিল। তাই বুঝতে পারলাম। তো আমি বললাম সবাই একটু ঘর থেকে বেরিয়ে যাও। আর প্রথমবার কমিউনিকেশন করার চেষ্টা করেছিলাম, তখন কিন্তু সে কমিউনিকেশন করতে চায়নি। এইবারও সে চাইছে কমিউনিকেশন করতে। যত রাত বাড়ছে তত কিন্তু তার প্রকোপ বাড়ছে। ঘরের মধ্যে ঢুকেছি, ঢুকে নিয়ে ওদেরকে বলে দিয়েছিলাম যারা যারা বাইরে ছিল যে গেটটা কিন্তু বাইরে থেকে লক করে দাও, কারণ আমি বেরোতে চাই না, একবারে কমিউনিকেশন করে আমি বেরোবো, যা হবার হবে, এরকম একটা মোটিভ চলে এসেছিল পুরোপুরি। তো ওই রুমটার মধ্যে আমি যাই, গিয়ে নিয়ে আমি কমিউনিকেশন করার চেষ্টা করি। আমি ফার্স্টেই সারেন্ডার করি যে দেখো আমি কিন্তু কোনো রকম, আমি চাই না যে তুমি কোনো রকম তোমার মানে আমার তরফ থেকে কোনো ডিস্টার্ব হও।
আমি কখনো চাইনি যে তুমি এই জিনিসটা করো। আমি যত বলছি কেটোমিটারে কিন্তু কোনো সিগন্যাল আসছে না, খালি ঘরের কর্নার থেকে একটা গোঙানো শব্দ আসছে, কন্টিনিউয়াস গোঙানো শব্দ আসছে। আমি যেখান থেকে গোঙানো শব্দ আসছে ওই চারিদিক তো অন্ধকার মোটামুটি, আমার কাছে খালি কেটোমিটারের লাইট জ্বলে যেটুকু আলো সেটুকুই আলোই রয়েছে। আমি যে দিক থেকে আন্দাজ করছিলাম যে এই গোঙানো শব্দটা এক্স্যাক্টলি এই দিক থেকেই আসছে, সেদিকে যখনই কেটোমিটার নিয়ে যাচ্ছি কিছু রেসপন্ড আসছে না। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে আমি দেখলাম তখন, যে নিচের দিক থেকে উপর অব্দি যেটুকু হাইট রয়েছে ওই জায়গাটাতে, ওই নিচের পোর্শনে কিন্তু কোন রকম কোনো রিডিংস নেই। এরকম কিন্তু স্পেশাল কেসই হয়। কল্যাণীর বাড়িটা একটা তোমাকে ঘটনা বলেছিলাম, সেখানেও সেই ঘটনাটা হয়েছিল, অ্যাজ ইট ইজ সেম। নিচ থেকে 1.5 ফুট অব্দি কোনো রকম রিডিংস নেই, আর 1.5 ফুটের উপর থেকে ম্যাসিভ রিডিংস। তার মানে কি ধরে নিতে হবে, যে স্পিরিটটা যে কমিউনিকেশন আমাদের সঙ্গে করছে সে রীতিমতো ফ্লোট করছে। আর যখন ও আর যখন ও গোঙাচ্ছে রীতিমতো তখন ঘরের মধ্যে, তার মানে বোঝা যাচ্ছে যে ও কিন্তু এবার একটা দেখা দেওয়ার মোটিভ তৈরি হচ্ছে। তো আমি স্বেচ্ছায় ওকে বললাম যে তুমি যদি আমাকে কোনো ক্ষতি না করে দেখা দিতে পারো, যে কোনো ভাবে দেখা দিতে পারো, তুমি শুধু আমার কোনো ক্ষতি করো না, তুমি দেখা দিতে চাও তো তুমি দেখা দিতে পারো অবশ্যই। অনেকবার কমিউনিকেশন করছি আমি, ভাবে কোনো কিছু হচ্ছে না। এইবার পেরিফেরাল ভিশন দিয়ে বুঝতে পারছি যে ঠিক আমি ঘুরছি পুরো ঘরটার মধ্যে, আর আমার সঙ্গে কিন্তু কেউ একজন ঘুরছে, আমার ঠিক পাশে কিন্তু কেউ একজন ঘুরছে। মানে সত্যি বলতে ওই টাইমটাতে মানে সিদ্ধারা দিয়ে পুরো স্রোত বয়ে গেল, মানে স্পাইন চিলিং মোমেন্ট যাকে বলা হয়, এক্স্যাক্টলি ওইখানে কিন্তু ওই জিনিসটা হচ্ছে। আর সে রীতিমতো ফুসছে ওইখানে দাঁড়িয়ে। ওকে, আমি তখন বাইরে থেকে ওদেরকে ডাকছি, আমি বুঝতে পারছিলাম যে এবার আমার কিন্তু কোনো ক্ষতি হয়ে যাবে, আমার সিক্স সেন্স বলছিল যে আর থাকা উচিত হবে না। আমি বাইরে থেকে ডাকছি ওদেরকে যে গেটটা খোল, কিন্তু পরবর্তীকালে জানতে পেরেছি যে আমার আওয়াজ বাইরে অব্দি যাচ্ছিল না। আমি যতবার বলছি গেটটা খোল ততবার কিন্তু কেটোমিটারে সব কটা লাইট জ্বলে উঠছে। আমার তখন কিন্তু ভয় আরো বাড়ছে ওই টাইমটায়, যে এরকম কিন্তু হওয়ার কথা নয়, এবার কিন্তু জিনিসটা কিন্তু অন্যদিকে যাচ্ছে পুরোপুরি। হ্যাঁ, এইবার যখন আমি কিলোমিটারের ভাবে জিজ্ঞেস করছি ব্যবহার করে যে গেটটা খোল কিলোমিটারের সিগন্যাল আসছে, আমি তখন ডাইরেক্টলি জিজ্ঞেস করি যে তুমি কিছু বলতে চাও? আমি তো প্রত্যেক জন্য রয়েছি, আমি কমিউনিকেশন করার জন্য এখানে আসছি, তুমি কমিউনিকেট করতে পারো। আমি কিন্তু ওই দরজার দিকে মুখ করে কথাটা বলছি, আমি স্পষ্ট ফিল করতে পারছি যে কেউ একজন আছে যে পিছন থেকে না চুপি একদম আমার পিঠের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। মানে আমি ঘুরলে এমন কিছু দেখতে পাবো যেটা দেখার জন্য কিন্তু আমি প্রস্তুত নয়। আমার তখন আর সাহস ছিল না যে পিছনে ঘুরে আমি কিছু দেখবো। আমি তখন ওর কাছে ক্ষমা চাইছিলাম যে আমার দ্বারা যদি সত্যি কোনো ভুল হয়, আমি সত্যি একবারও চাই না এই জিনিসটা হোক, একবারও আমি চাইনি এই জিনিসটা হোক একবারও। তো বারবার করে যখন কথা বলছি, কেটোমিটারের সিগন্যাল দিয়ে সিগন্যালটা হট করে ছেড়ে গেল। আমি তখন গেট নক করছি জোরে, তখন ওরা শুনতে পেয়ে গেটটা খুলেছে। খোলার পর বলছে যেরকম যে হ্যাঁ আমি এতবার করে ডাকছি, তোরা গেট কেন খুলছিস না? বলছে একবারও সাউন্ড বাইরে আসেনি। ইভিপি নিয়ে গেছি, ইভিপিতে অনেকবার ভয়েস কমিউনিকেশন করার আমরা চেষ্টা করেছি। ইভিপিতে ওই টাইমে যে কমিউনিকেশনটা হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। পরবর্তীকালে যখন আমরা ওটাকে অ্যাব্রড ভিউতে শুনেছি, তখন খালি আমরা দুটো ওয়ার্ড শুনতে পেরেছি বারবার, সেটা হচ্ছে মা আর বাবা। শুনতে পেয়েছো এটা? হ্যাঁ, এটা স্পষ্ট এসছে একদম, যে মা আর বাবা। একটা ফিমেল এন্টিটির গলা যেমন হয়, মানে যেমন ভয়েস যেমন হয়, ওরকমই ভয়েসে আসছে, মা 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 এরকম বলছে, এরকম আওয়াজ আসছে। মানে রেডিও ফ্রিকোয়েন্সি যেমন হয় না, ব্রেক করে সাউন্ড গুলো ব্রেক করে যেভাবে যায়, এক্স্যাক্টলি এই আওয়াজটা। মানে তখন আমরা বুঝতে পারলাম যে ও অ্যাকচুয়ালি কমিউনিকেশন করতো যদি ওর বাবা মা থাকতো এখানে, বুঝতে পারছো? তো আমরা ওখান থেকে মোটামুটি 3:30 পৌনে 4 অব্দি ওখানে কমিউনিকেশন প্রপারলি ওখানে হয়। আর হওয়ার পর আমরা একটা জিনিস বুঝতে পারি যে ও অ্যাকচুয়ালি গাড়িটাতে ঘুরছে, যে তার কারণ একটাই, যে ওর বাবা মা মানে ওর হিসাবে যে স্পিরিট ছিল, ওর হিসাবে যে সে তার বাবা মার সঙ্গে অন্যায় করেছে এই কাজটা করে, সে রিগ্রেট ফিল করছে অ্যাকচুয়ালি। ওখানে তমজিৎও ছিল, লাস্টের দিকে তমজিৎ কমিউনিকেশন করে। ওদের মধ্যে যে কথাগুলো হয় সেগুলো আমি আর এখানে বলার মধ্যে, মানে আমি চাইছি না যে এই জিনিসগুলো এখানে আসুক, কারণ আজকে রেকর্ডিংটা তারাও শুনবে, তাদের পার্সোনাল কথা এই জিনিসগুলো। তো আমরা ওখান থেকে যখন বেরোই, মোটামুটি বলতে পারবো সবাই মন ভেঙে গেছিল আমাদের। অ্যাকচুয়ালি দেখো, এই যে জিনিসটা যেটা হলো, এই বাড়িটার কমিউনিকেশন আমরা সবকিছু করলাম, কিন্তু এইগুলোর জন্য কিন্তু আলটিমেট পুরোপুরি মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস কমিউনিকেশনের জন্য প্রপারলি মানে জিনিসটা হলো। মানে কিন্তু এরকম আগে কখনো হয়নি, আর এরকম কখনো জিনিস ভবিষ্যতে যেন নাই হয়, আমি সেই জিনিসটাই চাইবো সবসময়, যে মিস আন্ডারস্ট্যান্ডিং আর মিস কমিউনিকেশন কিন্তু একজনের জীবন হারালো পুরোপুরি। ইভেন তুমি আমাকে এটাও বলেছিলে যে এখান থেকে ফেরার পর বা ফিরছিলে যখন, এটার একটা আফটার এফেক্ট তোমরা খুব বাজে রকম ভাবে পেয়েছিলে। আমরা না, আমি পেয়েছি। আমরা পেয়েছি কিনা আমি সবার কাছ থেকে তো শুনিনি, আমি পেয়েছি।
কিভাবে, কারণ এরপর থেকে না আমি একটা স্বপ্ন দেখতে আরম্ভ করেছিলাম। স্বপ্নটা এক্স্যাক্টলি কিরকম ছিল যে আমি কোনো একটা পুজো বা কোনো বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে গেছি, সেখানে একজন আমাকে, মানে আমি তার মুখ দেখতে পাচ্ছি, একজন মেয়ে আমাকে খিচুড়ি খেতে দিচ্ছে। আর তারপরে দেখা যাচ্ছে সেই মেয়েটা কোনো কারণের জন্য মারা গেছে আমাদের ঠিক পাড়ার, মানে আমাদের ঘরের বাইরে তার বডি পড়ে রয়েছে, আর সে আমার কাছ থেকে কোন রকম একটা হেল্প চাইছে। এই স্বপ্নটা কিন্তু আমি ব্যাক টু ব্যাক দেখতে থাকি। আর সবচেয়ে আমার অসুবিধা ওই টাইমে হয়ে গেছিল কি কারণে, কারণ ওই টাইমে গুরু ভাই এখানে ছিল না, উনি কামাখ্যায় ছিল, আমি কোনো লোকাল সাপোর্টও পাচ্ছিলাম না। তো তখন আমরা ডিসাইড করলাম যে ওই সুমনার বাড়িতে ওরা একটা পুজো একটা অর্গানাইজ করা হয়েছিল, পিণ্ডদানের ব্যবস্থা করা হয়েছিল। তো পরবর্তীকালে কি হচ্ছিল, আমি ঘুমাতে পারছিলাম না রাত্রিবেলাতে। রাত্রে ঘুমালেই মনে হতো কি আমার ঠিক মাথার পিছনে যে জানলা রয়েছে সেখানে কেউ নকিং করছে, আমার যে মেন গেট রয়েছে, দরজা রয়েছে, সেখানে মনে হতো নকিং করছে। ঠিক এগুলো সব হতো মিড নাইটে। মানে এগুলো কিন্তু স্বপ্নের কথা বলছি না, স্বপ্ন থেকে ধরো আমার ঘুম ভেঙে গেল কোনো কারণের জন্য, আমার ওই টাইমে এই স্বপ্নটা দেখতাম, আমার ঘুম ভাঙতো ঠিক 3টে থেকে 3:30-এর মধ্যে। আর তারপর থেকে এই অ্যাক্টিভিটি গুলো কিন্তু আমার সঙ্গে ব্যাক টু ব্যাক হতে আরম্ভ করেছিল। পরবর্তীকালে আমাকে মা সন্তোষী মার কাছে যেতে হয়েছে যে আমি এই জিনিসগুলো আমি ফেস করছি, কারণ আমার ওই টাইমে একটা অপশন ছিল না, আমাকে তখন ঈশ্বরের শরণাপন্ন হতে হয়েছিল ওই দিনটাতে। তারপর আমরা কিন্তু আর ইউপিএস গঠন করতে পারিনি, কারণ ওই আমাদের ইনভেস্টিগেশন টিমটা পুরোপুরি ব্রেক করে গেছিল। এইবার কি হলো, মোটামুটি এই ঘটনাটা তো আমরা ইনভেস্টিগেশন করে আসলাম, ওর বাড়ির লোকে বললাম এই জিনিসগুলো হয়েছে, বাড়িতে পুজোগুলো সবকিছু হলো, আস্তে আস্তে হয়তো ওর বাড়িতে সবকিছু শান্তিপূর্ণ ভাবে সবকিছু মিটলো। এইবার কি হলো, আমি একদিন অফিস থেকে ফিরছি, মোটামুটি 8টা 8:30 বেজে গেছে, আমাকে তমজিৎ ফোন করেছে তো একটু ড্রিঙ্ক করতে চাইছে। ঠিক আছে, আমি বললাম দেখ আজকে আমার মনে হচ্ছে না হবে, কারণ আমার কালকে সকালবেলা আমাকে বেরোতে হবে, কারণ আমার মানে ভিডিও কনফারেন্স রয়েছে, একদম ফার্স্ট আওয়ারে আমাকে অফিসের জন্য বেরিয়ে যেতে হবে। তো অনেকবার নাটা করলাম, তো অনেকবার রিকোয়েস্ট করলো, বললাম আজকে খুব ওর কথা মনে পড়ছে, সুমনার কথা আমি জানি না কেন মনে পড়ছে। আমি ওকে বললাম যে দেখ তুই আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নে, কালকে আমি ভিডিও কনফারেন্স করবো, করে নি তারপরে আমি বাড়ি ফিরে আসবো, আমরা দুজন একসঙ্গে বসবো। পরের দিন যখন ঘুম থেকে উঠেছি আমার ফোন অ্যাজ ইউজুয়াল সাইলেন্ট ছিল, আমার ফোনে 32টা মিস কল ছিল। সব বন্ধুরা মোটামুটি আমাকে ফোন টোন করেছে, কি কারণে করেছে আমি যখন কল ব্যাক করেছি তখন আমি জানতে পারছি যে তমজিৎ নিজের ঘরে কিন্তু আত্মহত্যা করে নিয়েছে। কি বলছো? এক্স্যাক্টলি, মানে এই কারণের জন্য, মানে এই রিজনের জন্য এইবারের ইউপিএস এর যে ক্যাফেতে ওরা মিট করেছিল সেইখানে কিন্তু আমি অ্যাটেন্ড করিনি। মানে আমি ইভেন যারা যারা আমার টিমমেট যারা রয়েছে তাদের সবাইকে আমি এই ঘটনাটা ইনিশিয়াল লেভেলে বলেছিলাম, আর যারা জয়েন করে সবাইকে আমি বলে দিয়েছিলাম যে দেখো এরকম এরকম ঘটনা কিন্তু হয়েছে। টোটাল কিন্তু হিসাব করে দেখলে 4 জন মারা গেল আমার সঙ্গে থেকে। এক হচ্ছে সেই মন্দারমণির সঙ্গীতা, যার ঘটনাটা অলরেডি কিউরিওফাইডে রয়েছে। তারপর ওই পডকাস্টেই রয়েছে আমাদের বন্ধু কুশল, যার বডি মানে ফ্রেশ পাওয়া যায়নি, যেভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তারপরে তমজিৎ আর সুমনা যদিও পার্ট ছিল না ইনভেস্টিগেশনের, কিন্তু আলটিমেট তো মারা গেল না জিনিসটা। মানে এই সবকিছু সাইকেলের মধ্যে কিন্তু আমি জড়িয়ে রয়েছি কোনো না কোনো দিক থেকে। আমার এই ইনভেস্টিগেশনটা করে সত্যি বলতে আমি এক ফোঁটা স্যাটিসফাইড হইনি, কারণ আমি ইনভেস্টিগেশনটা হোক আমি সত্যি বলতে চাইও নি। তো সেই কারণের জন্য কিন্তু আমরা ওখানে ইউপিএস স্টপ করে দিলাম, যে আমি আর ফার্দার কোনো ইনভেস্টিগেশন টিম করবো না, আমি যেভাবে সোলো ট্রাভেল করছিলাম সেভাবে সোলো ট্রাভেলই করবো, যা হবে আমার উপর দিয়ে হবে। ইভেন আমি এখনো ভেবেছিলাম যে ইউপিএস টিম মানে তৈরি করবো না আমি, কিন্তু যারা যারা রয়েছে আমার টিমে তারা নিজে থেকে ইনিশিয়েটিভ নেয় যে তুমি করো, যা হবে আমরা দেখে নেবো, সব তো তুমি বলে দিয়েছো, তোমার এখানে আর কোনো অপরাধ নেই। আর ওরা বুঝতে পেরেছে এই জায়গাটা থেকে আমি ফেস করে এসেছি, সেখানে আমার কোনো ভুল ছিল না। তো ওরা ইনিশিয়েটিভ নিয়েছে, আমি জাস্ট টিম জয়েন করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে সেই হিসাবে, বুঝতে পারলে? এটাই ছিল আজকে তোমাকে ঘটনা, যেটা তোমাকে বহুদিন ধরে তুমি আমাকে বলছিলে বলো এই ঘটনাটা। আমি এই ঘটনাটা কোনোদিনও মনে করতে চাইনি, কারণ এগুলো মনে করলে আমার এখন যে ইউপিএস টিম না, আমার সেই কথাগুলো মনে পড়ে যায় পুরোপুরি। কারণ তমজিৎ ছিল আমার পুরোপুরি ছায়া বলতে পারো, যেখানে যেতাম সেখানেও চলে যেত, রাত্রির হোক দিন হোক, তাহলে বলতাম চল ভিডিও করে দেবি একটুখানি, চল আমার সঙ্গে যাবি। আর ও খুব ইন্টারেস্টেড ছিল, মানে জিনিসটা ও প্যাশনেট ছিল পুরো। কিন্তু ওর সুমনার মৃত্যুটা আমি বুঝতে পেরেছিলাম যে ওকে ভিতর থেকে পুরোপুরি কুড়ে খাচ্ছে, সামহাও মেনে নিতে পারছে না। কারণ ওখানে যে কমিউনিকেশনটা তমজিৎ আর সুমনার মধ্যে ছিল কিলোমিটারে, সেটা তো আমি বলতে পারলাম না, সেটা তোমাকে আমি অফ দ্য কল বলবো। ওটা মানে কি বলবো, মন ভেঙে যাওয়ার মতো পুরোপুরি, যে একজন গার্লফ্রেন্ডকে সে হারিয়ে ফেলে, যাকে সে বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করছিল, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য ও বুঝতে পারেনি যে ও এরকম কাজ করে ফেলবে। তাই জন্য এই ঘটনাটা অ্যাকচুয়ালি না, এই মানে তোমার এই যে সিনটা রয়েছে, ঠিক আছে, তুমি আমার সাথে 2024-এও কন্ট্যাক্ট, 2024-এ বা 25-এ কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলে, 24-এ কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলে, তখন কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারোনি বা করা হয়নি ব্যাপারটা।
2025-এ এলে দেন ইনভেস্টিগেশন তখন করছো এবং প্রিভিয়াস যে ঘটনাগুলো রয়েছে ওগুলো তুমি বলছিলাম। আমি এই জিনিসটা জানতাম যে তোমার প্রিভিয়াস যে ব্যাপারটা রয়েছে না ইউপিএস কে নিয়ে, সেই টোটাল জিনিসটার মধ্যে একটা অভিশাপ টাইপের জিনিস রয়েছে যেটা ফিল এসছে আমার বারবার, এবং এই জিনিসটা নিয়ে আমি ইনিশিয়াল লেভেলে ঘাটাইনি কখনো। যখন তোমার সাথে অনেক কিছু নিয়ে ডিসকাশন হলো, অনেক ব্যাপার স্যাপার হলো, ব্যাপারটা আমার মনে হয়েছিল দুটো কারণে এই ঘটনাটা সবার সামনে আসুক। সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার কাজ করতে গেলে তুমি ধরো প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড কাজ করছো, আমার ধরো স্পিরিচুয়াল হেল্প বা অকাল্ট রিলেটেড যে হেল্পের বা কাজের যে ব্যাপারগুলো রয়েছে, এখানে অনেক চ্যালেঞ্জেস থাকে, লাইফ থাকে, এবং সেই জিনিসটা মানে খেলার ছলে দেখো, খেলার ছলে এখন অনেকেই ইনভেস্টিগেশন স্টার্ট করেছে, তারা এই জিনিসটা বুঝতে পারছে না যে এটাতে ভাই এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছে এবং এটাতে যে লাইফ রিস্ক করেছে একদমই সেটা তারা বুঝতে পারছে না। বুঝতে যেহেতু পারছে না, এইদিকে খুব বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। ইনভলভ হয়ে গিয়ে আমার কাছে কত কল এসছে ভাই, ঠিক আছে, এরকম টাইপের কোন একটা জায়গাতে গেছিল ইনভেস্টিগেশন করতে গিয়ে, তারপর তাদের প্রবলেম স্টার্ট হয় অ্যান্ড সলিউশন দিয়েছি, বাট একটা প্রবলেম তো জুড়ে গেল তার সাথে, ঠিক আছে। এবং এই ব্যাপারটা যত বেশি স্প্রেড হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে, তত বেশি মানুষ এইসবের মধ্যে ইনভলভ হয়ে নিজে বাঁশটা নিচ্ছে। তুমি বুঝতে পারবে এই ফিল্ডটা তোমাকে অ্যাট্রাক্ট করছে না তোমাকে রিপেল করছে, তোমাকে আসতে দিচ্ছে না নিজের কাছে। যদি মনে হয় যে এই ফিল্ডটা তোমাকে রিপেল করছে, তোমাকে এগোতে দিচ্ছে না ওর দিকটাতে, তখন থেমে যাওয়াটা উচিত, না তো উল্টে ক্ষতি হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি, যে মানে এই কারণে কিন্তু তোমার সাথে যারা যারা ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে ভাই। আমি হয়তো ঘটনাটা তোমাকে ঠিক করে বলতে পারলাম না, কারণ আমি মানে খুব মর্মস্পর্শী ঘটনাটা আমি কোনোদিনও বলতে পারবো না, আমি এই জন্য তোমাকে কোনোদিনও বলিনি। আমি জানি আমি যেভাবে ঘটনা বলি আমি হয়তো আজকে সেভাবে তোমাকে বলতে পারলাম না জিনিসটা। যখন একটা ইমোশনাল অ্যাসপেক্ট থাকবে না, তখন ডেফিনেটলি মানে তুমি সেরকম ভাবে বলতে পারবে না ব্যাপারটা, কারণ তুমি প্রত্যেকটা সময় ওই জায়গাটাকে রিলিজ করছো, বারবার তুমি বাঁচছো ওই সময়টা, তো ডেফিনেটলি প্রবলেম তো আসবে। এই ঘটনাটা যেরকম আছে মর্মস্পর্শী, যেটা বলছি ইমোশনাল খুব, ঠিক আছে। রিসেন্টলি তোমার কসবার এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমাকে বলছিল, কোন একটা রাতে আমাদের কথা হচ্ছিল, আমি মুম্বাইতে আসার আগেই কথা হচ্ছিল আই গেস। ওটা সত্যি কথা বলতে আমার নিজেরও খুব ইমোশনাল লেগেছে কসবার ঘটনাটা। হরিফিক যেরকম রয়েছে, খুব বেশি ইমোশনাল ঘটনাটা, মানে এতটা মানে যখন কেউ মারা যাচ্ছে এখন মাঝে মধ্যে ফিল হয় আমার, সে হয়তো মারা যাওয়ার পর কন্ট্যাক্ট করতে চেষ্টা করছে, বাট কোনো কমিউনিকেশনের ওয়ে নেই, একদম ঠিক আছে, স্পিরিট কমিউনিকেশনের ওয়েটা নেই। বাট সেটা যখন কোনো একটা ভাবে হয়ে যাচ্ছে, তখন ওই পারের যে ঘটনাগুলো ফিজিক্যাল ওয়ার্ল্ডের পাশাপাশি যে আর একটা ওয়ার্ল্ড রয়েছে, সেখান থেকে এসে কেউ একটা কমিউনিকেট করছে বা কিছু সিগন্যাল দিচ্ছে, খুব স্কেয়ারি হয়, খুব ভয়ের হয়, আর খুব ইমোশনাল হয়। এখানে দুটোই রয়েছে কসবাতে। কি ঘটেছিল কসবাতে? কসবার ব্যাপারটা আমি বলে দিচ্ছি। কসবা ঘটনাটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া থ্রুই আমাদের পরিচয় হয় ওনাদের বাড়ির সঙ্গে। তো আমি আমার একজন টিমমেটের নাম্বার দিয়ে দিয়েছিলাম যে আপনি কথা বলে নিন ওনার সাথে। তো ওই বাড়ির যে দুজন মেয়ে ছিল তার মধ্যে যে বড় মেয়ে আছে উনি কন্ট্যাক্ট করেন, আমি এখানে নাম বলছি না কারোর এখানে। তো আমার টিমমেটের সঙ্গে কন্ট্যাক্ট করে, আমার টিমমেট যে ছিল তার নাম বলছি, ওর নাম হচ্ছে জিয়া, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে উনি বলে যেরকম আমার বাবা এরকম মারা গেছে, ওনার উপর কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছিল, মারণ ক্রিয়া করা হয়েছিল। তো আমরা বলছি এরকম যে উনি মারা গেছেন, তো উনি মৃত্যুর আগে আগে 3 জনকে দেখতে পারতো, 2 জন পুরুষ, একজন বৃদ্ধ মহিলাকে বাড়ির মধ্যে দেখতে পারতো। তো উনি কোথা থেকে জানতে পেরেছে ওনার 2 বাচ্চা রয়েছে, তো ওনার বাচ্চার উপর কোনো থ্রেট আসতে পারে কিনা এটা জানার জন্যই আমরা অ্যাকচুয়ালি আমাদেরকে টাকা হচ্ছিল যে বাড়ির মধ্যে আর কি কিছু আছে, সমস্যা হচ্ছে বাড়ির মধ্যে টুকটাক, তো কোন রকম কোনো প্রবলেম হচ্ছে বাড়ির মধ্যে, তো আপনারা একবার এসে দেখে যান যে বাচ্চাগুলো যেহেতু রয়েছে, আমাদের নিয়ে কোনো সমস্যা নেই, বাচ্চাগুলো যেন কোনো সমস্যা না হয়, তো আপনারা একবার আসুন, এসে একবার বাড়িটাকে ভিজিট করে যান। তো আমরা যাচ্ছিলাম যখন বাড়িতে, তখন আমরা ফোন করেছিলাম ওনাদেরকে, ফোন টোন করে মোটামুটি ঘটনাটাকে একবার সামারাইজ করে নিই। তো আমি ট্রেনের মধ্যে যেতে যেতে আমার মন বলছিল না এই বারেটা আমরা কিছু পাবো না, এই বারটা অতটা, আমি টিমের সঙ্গে আলোচনা করছিলাম না, এই বারটা অতটা আমার মনে হয় না অতটা ইম্প্যাক্ট করবে। তো
আমরা যখন বাড়িতে যাই তখন জিনিসটা অন্যরকম হয়ে যায়। আমরা মানে প্ল্যান করে গেছিলাম যে আমরা রিডিং নেবো ওখানে, যে বাড়ির মধ্যে কিছু রয়েছে কি আছে কি নেই এটুকু জানার জন্য আমরা খালি চিন্তা ভাবনা করে গেছিলাম। তো ওখানে গিয়ে ওরা বলছে কি যে না, আমার বাবার সাথে আমরা কমিউনিকেশন করতে চাইছি। আমার মনে হচ্ছে, কারণ ওনার যে বাড়ির যে ছোট মেয়েটা রয়েছে, দুটো বাচ্চা, একদম কোলের শিশু একটা রয়েছে আর একজন মোটামুটি 5-6 বছরের একটা মেয়ে রয়েছে। ওটা হচ্ছে, উনি হচ্ছে মানে ভদ্রলোকের নাতনি। ওনার নাতনি ইভিনিং এর পর থেকে ওনার দাদু তিন দেখতে পেত, ঠিক আছে? কি বললে একবার বলুন। হ্যাঁ, ওনার যে নাতনি রয়েছে, ওনার নাতনি ওরা দাদুকে দেখতে পায় বাড়ির মধ্যে। উনি বাচ্চারা দাদুর সঙ্গে কমিউনিকেশন করে। তো ওরা বারবার করে বলছে দেখো আমরা বাবার সঙ্গে একবার কমিউনিকেশন করতে চাই। বাবার মৃত্যু কিভাবে হয়েছে আমি বলে দিচ্ছি। ভদ্রলোকের বয়স 52-53 বছর। উনি সরকারি কর্মচারী ছিলেন এক সময়। উনি খুব খোশ মেজাজি দারুণ মানুষ ছিল, মানে খুব ভালো মানুষ ছিল। সবাইকে একসঙ্গে নিয়ে মেতে থাকতো বাড়ির মধ্যে, মানে উনি থাকলে বাড়িতে হই হুল্লোড় হতো। তো উনারই কোনো রিলেটিভ, আমি নামটা এখানে বলছি না, উনারই কোনো রিলেটিভ, মানে উনার খুব কাছের রিলেটিভ, ওনার উপর কোনো প্রপার্টি রিলেটেড ইস্যুর জন্য একটা মারণ ক্রিয়া করে। মারণ ক্রিয়াটা কিভাবে করে পরবর্তীকালে জানা গেছে যে ভদ্রলোক খুব ভালো ছিল। একদিন উনি খাওয়া দাওয়া করছিল, বাড়িতে বসে খাওয়া দাওয়া করছিল। সেদিনকের পর থেকে ওনার কিন্তু বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। উনি ঠাকুরের নাম শুনতে পারতো না। বাড়িতে যদি কোনো রকম হনুমান চল্লিশা মানে চালানো হতো, উনার মানে মনে হতো মানে কান ফেটে গেছে এরকম অবস্থা হতো, মানে খুব বিরক্ত হয়ে যেত উনি, ঠিক আছে? তো উনার মৃত্যু হয় সাডেন কার্ডিক ডেথে। হঠাৎ করে একদিন কি হয় যে উনি সকালবেলা মানে কটা বাজে, 11:30-12:15 বাজে, ওনার মেয়ে যেটা বলছিল, ওনার খুব অস্বস্তি হতে শুরু করে, চেস্ট পেন হয়, অস্বস্তি হতে শুরু করে। ওনারা অ্যাম্বুলেন্সও ডাকে। আর উনি যখন ওই টাইমটায় যখন উনি মানে কথা বলতে পারছিল না, ওনার চোখের মধ্যে একটা হালকা লেয়ার পড়ে গেছিল। আর উনি ওইখানে চিৎকার করে উনি মারা যায়। আর তখন একটা ফ্যান চলছিল, ফ্যানটা হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে যায়, ফ্যানটা খারাপও হয়ে যায়। আর উনি ইলেকট্রনিক একটা মালফাংশন হয়েছিল। আর উনি হ্যাঁ, মৃত্যুর সময় মানে উনি মারা গেছে, ফ্যানটাও খারাপ হয়ে গেছে। তো উনি মানে মৃত্যুর মানে কিছুদিন আগে থেকে একটা খালি কথা বলতো যে উনার না খালি মনে হতো যে মুখ দিয়ে পোকা বেরিয়ে যাচ্ছে, হাতের উপর দিয়ে পোকা চলে যাচ্ছে, খালি পোকা ফিল করতো উনি সারা শরীরের মধ্যে দিয়ে। এটা পরবর্তীকালে যখন ওনারা অ্যানালাইসিস করে, ওনারা কোনো তন্ত্রসাধকের হেল্প নেয়, সেই তন্ত্রসাধকও পরবর্তীকালে ফ্রড বেরিয়েছিল সামহাউ। উনি কিছু করতে পারেনি, খালি টাকার পর টাকা খরচাই করিয়েছে। তো ওটা জানা গেছিল কি যে মারণ ক্রিয়াটা এমন ভাবে করা হয়েছিল, যিনি করেছিল তিনি একটা পুতুল মাটির তলায় পুঁতে রেখে দিয়েছিল ওটা মারার জন্য, ঠিক আছে? আর সেই পুতুলের মধ্যে যখনই পোকা ঘুরতো, তো এই ভদ্রলোক ফিল করতো ওনার গায়ের মধ্যে পোকা ঘুরছে। আর এটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম তোমার সাথে। হ্যাঁ, আমি স্পটে দাঁড়িয়ে তোমাকে ফোন করেছিলাম, তুমি তো ভুলে গেছো। আমি স্পটে দাঁড়িয়ে তোমাকে ফোন করেছিলাম যে কৌস্তব এই ঘটনাটা ভুলে যাবো কেন, আমি তোমাকে বলেওছিলাম যে আমি যে মুম্বাইয়ের কেসটা ডিল করছি, যেটা ক্লিয়ারেন্স করলাম আজকে, সেটাও কিন্তু এরকমই ব্যাপার যে মাটির তলাতে পুতুল রেখে দিয়েছিল এবং মাঝে মধ্যে তোলা হতো পূর্ণিমা অবস্থাতে। বিভিন্ন জিনিসপত্র করা হতো। তো এই মিলটা ছিল বলে আমার এই জিনিসটা মাথায় আছে। ওকে। তো ওরা কি করছে, ওরা চাইছে যে বাবার সঙ্গে কমিউনিকেশন করার জন্য। বললাম দেখো কমিউনিকেশন তো হবে, এবার তোমার মাও এখানে রয়েছেন, তো তুমি একবার তোমার মাকে একবার জিজ্ঞেস করে নাও, আমরা কমিউনিকেশন করতে কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো সমস্যা হতে পারে কিনা এর জন্য। তো ওনার মা প্রথমের দিকে রাজি হয়নি। তো ওনাকে ভদ্রমহিলাকে আমি বসে নিয়ে কথাবার্তা বললাম। তো উনি ভদ্রমহিলা রাজি হলেন, ঠিক আছে এবার তোমরা করো তাহলে। তো যেই সব নিয়ম থাকে, 6খানা মোমবাতি পেন্টোগ্রাম আমরা ড্র করে নিলাম, নিয়ে ওনার ফটো, আর উনি জীবৎকালে এইসব জিনিসপত্র পরতো, আর একটা প্রিয় জ্যাকেট ওনার ছিল, সেই জ্যাকেটটা নিয়ে মানে আমরা শুরু করবো চিন্তা ভাবনা করলাম। তো এই ঘরটাতে এই জিনিসটা তো করো না সবসময়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি করা হয় না। হ্যাঁ, রিকোয়েস্টে করেছি তোমরা বেসিক্যালি একটা পাঞ্চার টাইপের করেছিল বা করতে চাইছিল। যে যদি কোনো রকম ভাবে উনি কমিউনিকেশন করতে পারে। অ্যাকচুয়ালি ওনাদের মেন মোটিভ ছিল যে বাবা এখন কেমন আছে, কারণ ওনার মৃত্যুটা তো স্বাভাবিক দেখতে লাগছে, কিন্তু আদৌ স্বাভাবিক মৃত্যু নয়, ওনাকে তো মারা হয়েছে হিসাব মতো। মারণ ক্রিয়া করে ভদ্রলোককে নিজের ফ্যামিলি থেকে দূর করে দেওয়া হয়েছে। এবার প্রবলেম হচ্ছে যে আমরা এটা মানে ওনার বাবার সঙ্গে কমিউনিকেশন করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে বাড়ির মধ্যে আর কি কেউ ঘুরছে এটা জানার জন্য। যদি উনি কানেক্ট করে বা অন্য কেউ কানেক্ট করে, আমরা সেটা জিনিস জানতে পারবো, একটা সুরাহা আসবে, একটা জায়গায় বুঝতে পারা যাবে যে না বাড়ির মধ্যে কিছু রয়েছে কিনা। কারণ প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার একটু ভয় পাচ্ছিল। তো আমরা স্পিরিট কমিউনিকেশন যখন শুরু করি, আমি ঘরটার মধ্যে একা থাকি সবার ফার্স্টে। ওনার ফটো ছিল, ফটোর সামনে 6খানা মোমবাতি পেন্টোগ্রাম সব ড্র করা ছিল। আমি বসে কমিউনিকেশন করি। আমি বারবার করে বলি যে আপনি এমন কিছু করে দেখান যাতে আমি বুঝতে পারি যে আপনি কমিউনিকেশন করতে চাইছেন। কেটোমিটারে তখন কিন্তু সেই মুহূর্তে কোনো সিগন্যাল আসছিল না। আমি একাই ঘরে রয়েছি।
আমি একটা জিনিস ফিল করতে পারছি যে মানে ঘরটার মধ্যে না ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হচ্ছে। আমি যখন ঘরে একা ছিলাম ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, আর একটা মোমবাতি বারবার করে পড়ে যাচ্ছে, একবার এদিক ঠিক করছিল ওদিকে পড়ে যাচ্ছে, ওদিক ঠিক করছিল এদিকে পড়ে যাচ্ছে। আর পড়ছে কোন জায়গাটা, জ্যাকেটটা কিন্তু মোমবাতির যেখানে পড়ছে তার থেকে একটা দূরে রাখা রয়েছে, মোমবাতিটা পড়ে ঠিক জ্যাকেটটার মধ্যেই পড়ছে, জ্যাকেটের মধ্যে অনেকবার মোমও পড়ে গেছে। মানে আমার কোথাও কোথাও মনে হচ্ছে যে ওনার জিনিসপত্রগুলো বাড়িতে রাখাটা হয়তো উনি কোনো না কোনো কারণে পছন্দ করছে না বা আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছে। তারপর আমি গেট খুলে দিই, গেট খুলে নিয়ে ওনাদেরকে ডাকি, দেখে আমি কমিউনিকেশন শুরু করি। আমি বুঝতে পারছিলাম যে কমিউনিকেশন এবারে হবে। তো আমি যখন কমিউনিকেশন শুরু করি ওনার মেয়েরা আমার পিছনে দাঁড়িয়ে ছিল, এটা ক্যামেরার মধ্যে রয়েছে, ভিডিওতে রয়েছে। তো আমি কমিউনিকেশন যখন শুরু করি আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কি বাড়িতে রয়েছেন? তো অ্যান্সার আসছে হ্যাঁ, মানে ওই রেড কিলোমিটারের রেড কালারের লাইট জ্বালালে আমি যেটা বলি অ্যাকচুয়ালি বেসিক্যালি যে আপনি যদি থাকেন তাহলে রেড কালার লাইটটা জ্বালিয়ে দেখান। তো তারপরে ওনারা জিজ্ঞেস করে যে বাবা তুমি কি ভালো আছো? যখন ওখান থেকে অ্যান্সার আসে ইয়েস ভালো আছে, মানে রেড কালারের লাইট জ্বালিয়ে উনি যখন বলে যে ভালো আছে, ওই দুখানা মেয়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছিল। যে ওরা অ্যাকচুয়ালি এটা জানার জন্যই ছিল যে উনি ভালো আছে কি নয়। তারপরে আমি জিজ্ঞেস করি যে আপনার নাতনি যার নাম ডোডো, আপনি কি ওনার সঙ্গে রোজ কমিউনিকেশন করেন? মানে বাচ্চাটা সবসময় বলে যে দাদুকে সে দেখতে পাচ্ছে, এটা কি আপনি সত্যি এখানে আসেন? এটা কোনো মানে ভুল না, আপনি যদি ওনার সঙ্গে দেখা করতে আসেন আপনি আসতেই পারেন। উনি যেটা বলছে যে বাচ্চাটা যেটা বলছে সেটা কি ঠিক বলছে না ভুল বলছে? যদি ঠিক হয়ে থাকে রেড কালার লাইটটাকে জ্বালিয়ে দেখাবেন। সবাই ছিল, সবাই ছিল, আমার টিম মেম্বাররা পিছনে দাঁড়িয়ে ছিল, ক্যামেরাম্যান ছিল, প্লাস আমাদের মেয়েরাও ছিল। প্রপার রেড কালার লাইট দেখালো যে হ্যাঁ উনি কিন্তু আসে, ওই বাড়িতে আসে, আর ওনার নাতির সঙ্গে দেখা করতেও উনি আসে। এটা হওয়ার পর ওরা নিজেদেরকে ধরে রাখতে পারেন, ওনারা আমার পিছনে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছিল ওইখানে। তারপরে আমি প্রশ্ন করি যে এই বাড়িতে আপনি বাদ দিয়ে কি আর কেউ আসে? যদি আপনি বাদ দিয়ে আর কেউ আসে তাহলে আপনি রেড কালার লাইট রাখবেন, আপনি যদি শুধু একা আসেন তাহলে কোনো মুভমেন্টের দরকার নেই। সত্যি বলছি কোনো মুভমেন্ট হয়নি ওই টাইমে। আমি 3বার জিজ্ঞেস করি, 3বারের মধ্যে একবার মুভমেন্ট হয়নি। আর তারপর আমার নেক্সট প্রশ্ন ছিল তাহলে আপনি অ্যাজ এ প্রোটেক্টর হিসেবে আপনি কি এই বাড়িতে রয়েছেন, পুরো বাড়িটা প্রোটেক্ট করছেন? দেখো যেহেতু বাড়ির মধ্যে একটা মানবক্রিয়া করা হয়েছে সেই জন্য উনি মৃত্যুর পর ওই বাড়িতে রয়েছে অ্যাজ এ প্রোটেক্টর হিসেবে। মানে বাবা কি জিনিস, বাবা চলে যাওয়ার পরে বোঝা যায় যে অ্যাকচুয়ালি বাবা কি জিনিস। বাবা থাকুক বা বাবা যদি প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে থাকে না কোস্তব, তখনও মানে বাবা বলে ডাকার তুমি লোকটাকে পাবে। ওইখানে দাঁড়িয়ে আমি এই জিনিসটা ফিল করছিলাম। মানে আমি একটু তোমাকে বলছি, আমি আমার বাবার সঙ্গে কিরকম সম্পর্ক, আমরা যদি একটা ঘরেও থাকি না আমাদের মধ্যে এতটা গ্যাপ, মানে এতটা লজ্জা কাজ করে যে আমরা কেউ কারোর সাথে কথাবার্তা বলি না। আমরা কিছু কথা বলি, হ্যাঁ কথা বলি, মাকে বলি বাবাকে এটা বলে দাও, বাবা বলে ছেলেকে এটা বলে দাও, কিন্তু আমাদের মধ্যে কোনো কমিউনিকেশন হয় না। আমার বাবার সাথে কোনো কমিউনিকেশন হয় না। কিন্তু মানে তোমাকে আমি বলছি আমার এখন ছোট চোখ থেকে জল বেরিয়ে আসবে যে মানে বাবাকে যে আমি কতটা ভালোবাসি সেটা আমি কোনোদিনই বাবাকে বলতে পারিনি। আমি ওইখানে গিয়ে যখন কমিউনিকেশন করছিলাম আমার খুব মন খারাপ হচ্ছিল, মানে সত্যি বলতে আমার চোখে জল চলে এসেছিল যখন বলছে না যে বাবা মাকে আমরা দেখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না, মা ভালো থাকবে, মাকে আমরা দেখে রাখবো, তুমি যেরকম ভাবে চাও সেভাবে এই বাড়িতে সবকিছু হবে, তুমি খালি ভালো থেকেও, এটাই খালি আমরা চাইবো। মানে আমি তোমাকে বলছি রাত্রি এখন কটা বাজে, 3:30 বেজে গেছে, মানে আমার গলা ভারী হয়ে যাচ্ছে ওই কথাগুলো মনে পড়লে। মানে হয়তো ওরা খুশি হয়েছে বাবা ভালো আছে জেনে জানার পর, কিন্তু মানে কি বলবো, মানে ওখানে প্রত্যেকটা আমাদের টিম মেম্বারের চোখে না পুরো জল চলে এসেছিল যে একজন বাবা সে মৃত্যুর পরও যে বাবা কি জিনিস হয় সে কিন্তু আমাদের ওখানে দাঁড় করিয়ে বুঝিয়ে দিল যে স্টিল নাও সে তার পুরো এন্টায়ার ফ্যামিলিকে প্রোটেক্ট করছে বাড়িতে থেকে। তাকে তার মায়ের মানে মেয়ের কাছ থেকে, তার নাতনির কাছ থেকে, তার ওয়াইফের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর যে এই কাজটা করেছে সে ভয়ানক অন্যায় করেছে, তার যা শাস্তি হবে এগুলোকে হোক পল্টে হোক তার তো হবেই শাস্তি। কিন্তু তার বাবাকে যখন সরিয়ে দিয়েছে, ভদ্রলোকের আমি কিছু ভিডিও দেখলাম, আমি আমার ভিডিওতে অ্যাড করে দিয়েছি, প্রাণবন্ত ভদ্রলোক, খুব মানে দারুণ একজন ভদ্রলোক উনি ছিলেন জীবত সময়। মানে হাসি ঠাট্টা ইয়ার্কি এগুলো নিয়ে চলতো, ভিডিও করতে খুব ভালোবাসতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসতো, খেতে খুব ভালোবাসতো। সেরকম একটা মানুষকে সেই বাড়ি থেকে কিন্তু ওরা সরিয়ে দিল, নিজেদের রিলেটিভই নিজেদেরকে সরিয়ে দিল। মানে সবচেয়ে বড় শত্রু কিন্তু নিজেদের বাড়ির লোকই হয়। আমি জিনিসটা দেখলাম প্রত্যেকটা বাড়িতে আমি যাচ্ছি, একটা জিনিস দেখতে পাচ্ছি যে যারা ধোকা দেয় বা যারা মনে করো তোমার বাড়িতে কোনো ক্ষতি করে তারা কিন্তু বাইরের লোক হয় না, তোমার নিজের লোকই তোমার ক্ষতি করবে সবচেয়ে বেশি। আর কারোর বাবাকে, হ্যাঁ কারোর বাবাকে কারোর পরিবারের থেকে দূরে করে দেওয়া, এটা যে কত বড় অন্যায় ওরা করেছে সেটা সময় বলবে, আমি বলবো না। আর যা শাস্তি কি হবে সেটা সময় বলবে যে সে কি বড় কত বড় ভুল করেছিল। সেই বাড়িটা থেকে আমরা যখন বেরিয়ে আসি ওরা খুব খুশি ছিল একটা জিনিস জেনে যে বাবা রয়েছে এই বাড়িতে। ওরা যে ভয়টা পাচ্ছিল, প্রত্যেকটা মেম্বার খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমরা যখন বের হই ওখান থেকে সবার মুখে হাসি ছিল যে আর আমাদের কোনো ভয় নেই,
যে বাড়ির যে প্রোটেক্টর সে বাড়ির মধ্যেই রয়েছে আর সবাইকে প্রোটেক্ট করছে, যত বড় মারণ ক্রিয়া করুক না কেন তাদের আর কোনো ক্ষতি হবে না। এই ইনসিডেন্টটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই ভিডিওটা হয়তো সবাই অনেকে দেখেছে, এর অ্যাকচুয়াল স্টোরিটা আমি এখন বললাম, যে কিছু কিছু ঘটনা এমন মেমোরেবল থাকে না যেগুলো তুমি চাইলেও কোনোদিনও বলতে পারবে না, যেমন এই বাবা আর মেয়ের ঘটনা। এক্স্যাক্টলি। দেখো, ইমোশনাল অ্যাসপেক্টে প্রত্যেক জিনিস ভাবা যায়। আমি একটা জিনিস ভাই বলে দিও, জামা কাপড় গুলো না রাখতেই বলো বাড়িতে। ওকে, কিছু রেকর্ডিং এর পরেও কথা বলবো, ঠিক আছে? বাট যে ঘটনাগুলো আছে সেগুলো মারাত্মক ছিল সত্য। আর মঙ্গলবার দিন আমাদের পডকাস্ট আসছে, সেটাতে বেশ এমন কিছু কথাবার্তা আলোচনা হয়েছে এটা আগে কখনোই হয়। একদমই একদমই। আমি আজকে সবার আগে সরি খেয়ে নেবো সবার কাছ থেকে, আমি হয়তো ঘটনাটা ঠিক মতো বলতে পারলাম না, কারণ আমি প্রচন্ড মানে মন ভার হয়ে গেছে ঘটনাটা বলতে। আমি তোমাকে যেন না করেছিলাম যে আমি অন্য কোনো ঘটনা বলি, তুমি ইনসিস্ট করলে যে না তুমি আজকে এইটাই বলো, যেহেতু তোমাদের টিম ইউপিএস খুব ভালো কাজ করছে তাই না তুমি এটাই বলো। তোমার রিকোয়েস্টে বললাম ঠিকই, কিন্তু আমি জানি ঘটনাটা আমি ঠিক মতো বলতে পারলাম না, কারণ আমি আমি পারছিলাম না অ্যাকচুয়ালি ঘটনাটা বলতে। কোথাও না কোথাও না আমার একটা গিল্ট ফিল হচ্ছিল নিজের মধ্যে। এটাই ছিল কিউরিও ফাইটের আজকের ঘোস্টলি কল রেকর্ডিং। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট অবশ্যই ভুলবেন না। আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স অথবা আপনার ঘটনা শেয়ার করতে চান অথবা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। নম্বরটি হচ্ছে 6290675195। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে